পার্টিসিপেন্টস, আমাদের আজকের চতুর্থ ট্রায়াল ক্লাস এবং আগামী 8 তারিখ থেকে আমাদের নিয়মিত ক্লাসগুলো শুরু হবে ইনশাআল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠান আমাদের 8 তারিখ। তো আমাদের আজকের যে সেশনটি, এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরিয়া স্ট্যান্ডার্ড নাম্বার 1, ট্রেডিং ইন কারেন্সিস বাই ইউরোসর্ব। এই সেশনটি উপস্থাপন করবেন ইসলামী ব্যাংক পিএলসি ইন্টারনাল শরিয়া অডিটের হেড এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ, এবং স্যারের হাত ধরেই শরিয়া অডিটের অনেকগুলো বিষয় ডেভেলপ হয়েছে। আমাদের এই ট্রেডিং ইন কারেন্সিজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রেও, আমাদের দৈনন্দিন জীবনেও। এই বায়ু সার্ফের কিছু কিছু বিষয় আছে, মানে সরাসরি একদম ট্রানজেকশন গুলো ইয়াদান বি ইয়াদিন না হলে সেখানে সুদ ভিত্তিক ট্রানজেকশনে পরিণত হয়ে যায়। আর এই বায়ু সার্ফের ক্ষেত্রে রিস্ক মিনিমাইজ করার জন্য হেজিং করা হয়। হেজিং নামের একটা পরিভাষা আছে ইসলামিক ফাইন্যান্সের। সেখানে ফিউচার্স এবং ফরওয়ার্ড সহ বেশ কিছু মেকানিজম আছে যেগুলো শরিয়া অ্যাপ্রুভ করে না, শরিয়ার পারমিজিবিলিটি নেই। সেই বিষয়গুলো সহ এদিকে ট্রেডিং ইন কারেন্সিস, গোল্ড, সিলভার এবং ট্রেডিং কারেন্সি, এগুলোর এই মুদ্রা কেনা বেচার সাথে সংশ্লিষ্ট শরিয়ার নীতিমালা আমাদের আজকের এই শরিয়া স্ট্যান্ডার্ড থেকে আমরা জানতে পারবো। এবং প্রসঙ্গক্রমে হয়তো ট্রেডিং ইন গোল্ড, এটা হলো সম্ভবত 59, শরিয়া স্ট্যান্ডার্ড নাম্বার 59। সেখানে গোল্ডের গোল্ড বা সিলভার এগুলোর বহুমাত্রিক ক্রয় বিক্রয়ের অনেক রূপরেখা আছে, সেগুলোরও কিছু প্রসঙ্গ হয়তো আসতে পারে। তো আমাদের আজকের সম্মানিত স্পিকার মোহাম্মদ হাবিব স্যার, উনি অত্যন্ত প্রাঞ্জল ভাষী, প্রাঞ্জল ভাষায়, সহজবোধ্য ভাষায় পার্টিসিপেন্টদের বোধগম্য ভাবে উপস্থাপন করেন সেশনগুলো। আশা করি যে সেশনটি আপনাদের গুরুত্বপূর্ণ হওয়ার কারণে যেমন আপনারা অ্যাক্টিভ এবং অ্যাটেন্টিভ থাকবেন, স্যারের উপস্থাপনার যে কৌশল, সে কৌশলের কারণেও আশা করি আপনারা অ্যাক্টিভ এবং অ্যাটেন্টিভ থাকবেন পুরো সেশনে। আমি আমাদের আজকে সম্মানিত স্পিকার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্যারকে তার সেশনটি শুরু করার জন্য অনুরোধ করছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ডিয়ার পার্টিসিপেন্ট, আমরা আমাদের সেশন শুরু করছি। এখনকার ইতিমধ্যে আপনারা শুনেছেন যে সেশনটা আমাদের অফিস যে শরিয়া স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড নাম্বার 1, অর্থাৎ এই স্ট্যান্ডার্ড দিয়েই শরিয়ার স্ট্যান্ডার্ডের যাত্রা শুরু। বর্তমানে আউফির 61 শরিয়া স্ট্যান্ডার্ড আছে। তার মধ্যে সর্বপ্রথম স্ট্যান্ডার্ড হচ্ছে ট্রেডিং ইন কারেন্সি বাই সারাফ, অর্থাৎ মুদ্রা বেচা কিনা বা মুদ্রা ক্রয় বিক্রয়। তো এটা আমাদের জানা বিষয়। আমরা প্রায়শই মুদ্রা বেচা কিনা করি, মুদ্রা বিনিময় করি, টাকার সাথে ডলার, ডলারের সাথে টাকা। আমরা যারা হজে যাই, হজের সময় আমরা রিয়াল বেচা কিনা করি। রিয়াল যাওয়ার সময় রিয়াল কিনে যাই, আবার অতিরিক্ত রিয়াল থাকলে আমরা দেশে এসে আবার বিক্রি করি। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় এবং এটা আমরা অভ্যস্ত এসব কাজ করে। তো কারেন্সি এবং গোল্ড দুইটা সমগোত্রীয় হলেও দুইটার জন্য আওফি আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ইস্যু করেছে। তো কারেন্সি এবং গোল্ড ক্রয় বিক্রয়ে শরিয়ার কিছু বাধ্যবাধকতা বা কিছু নীতিমালা আছে যেগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হয়। তো এই স্ট্যান্ডার্ডটা আলোচনার আগে এখানে স্ট্যান্ডার্ডের শেষে দেখবেন যে শরিয়া বেসিস যে আছে, ওখানে এই কারেন্সি বেচা কেনার ব্যাপারে একটা হাদিস, এটাই প্রধান, কারেন্সি এবং স্বর্ণ। সেই হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল একটা একাধিক সিয়াসতের একাধিক গ্রন্থে এই হাদিসটা আসছে। আল্লাহ রাসূল 6টা পণ্যের নাম উল্লেখ করে তারপরে বলেছেন যে মাসালান বি মাসালিন সাওয়াআম বি সাওয়াইন,
এই ছয়টা পণ্য যদি একই ধরনের পণ্যের মধ্যে বিনিময় হয়, তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে সাওয়া আম্বে সাওয়াইন ইয়াদাম বিয়াদিন, সেটা সমান সমান হতে হবে এবং হাতে হাতে এই পণ্যটা বিনিময় কাউন্টার বিলটা এক্সচেঞ্জ করতে হবে। দুইটা নিয়ম। যদি একই ধরনের মুদ্রা হয় তাহলে নিয়ম হচ্ছে এটা সমান সমান হবে, আর এটা হাতে হাতে অর্থাৎ স্পট লেনদেন হবে। এটা নাম্বার ওয়ান। আল্লাহ রাসূল এই হাদিসের শেষাংশে বলেছেন যে ইজা ইখতালাফা জিনসাইন, অথবা ইজা ইখতালাফা হাযিহিল আসনাফ ফাবিউ কাইফা শিতুম ওয়া ইজা কানা ইয়াদান বিয়াদিন। যে যদি এই এই যে ছয়টা আহ, পণ্য বা স্বর্ণরৌপ্য কারেন্সি, এই ছয়টা পণ্যের নাম উল্লেখ করে আল্লাহ রাসূল বলেন যেগুলো যদি ভিন্ন প্রজাতির মধ্যে এক্সচেঞ্জ হয় তাহলে তোমরা কম বেশি করতে পারবে, ফাবিউ কাইফা শিতুম, অর্থাৎ যে কোনো পরিমাণে তোমরা এটা এক্সচেঞ্জ করতে পারো, বেচা কেনা করতে পারো, তবে সেটা হতে হবে স্পট। তার মানে দাঁড়ালো যে মুদ্রা বেচা কেনার ক্ষেত্রে অলওয়েজ স্পট লেনদেন হতে হবে। এটা হচ্ছে কমন একটা টার্ম বা কমন শর্ত। তবে সেই মুদ্রাটা যদি একই ধরনের হয়, অর্থাৎ টাকার সাথে টাকা, ডলারের সাথে ডলার, দিনারের সাথে দিনার, তাহলে সেখানে দুইটা শর্ত, একটা হচ্ছে সমান সমান হতে হবে আর স্পট হতে হবে। আরেকটা হলো যদি আলাদা প্রজাতি হয়, অর্থাৎ টাকার সাথে ডলার, ডলারের সাথে রিয়াল, রিয়ালের সাথে টাকা, এই ধরনের হইলে কম বেশি করা যাবে, কিন্তু স্পট হইতে হবে, অর্থাৎ হাতে হাতে লেনদেন হতে হবে। এটা হচ্ছে সার কথা। এগুলোরই বিভিন্ন ডাইমেনশন এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা একটু স্কোপটা দেখি, আরেকটু ভূমিকায় বলে নিই। যারা এখানে পুরাতন কেউ থাকলে আপনারা অবশ্যই জানবেন যে আমি স্ট্যান্ডার্ডের হুবহু টেক্সটটাই কপি করেছি, এবং সাথে আপনারা যেন নিজেরা পড়েও বুঝতে পারেন এই জন্য ডানে বামে দেখবেন কিছু সাইডে কিছু টিকা দিয়ে দিয়েছি, অর্থাৎ একটু ব্যাখ্যামূলক। আমি যখন নিজে সিএসএ বা সিপাপ করেছি তখন আমি এই স্টাইলটাই ফলো করতাম। টেক্সট বুকের পাশে লিখে রাখতাম, যেটা আমার ভুলে যাওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা থাকে সেগুলো লিখে রাখতাম। ঠিক আপনাদের জন্য ক্লাসের পরেও যেন আপনারা ঠিক পড়ে নিজেরা পড়েই বুঝতে পারেন, এই জন্য যেখানে আমার মনে হয়েছে যে এই বিষয়টা একটু ব্যাখ্যা দেওয়া দরকার আর একটু স্পষ্টীকরণ বা একটু ক্লারিফিকেশন দরকার, সেখানে আমি দেখেন ডানে বামে বক্সের মধ্যে কিছু ক্লারিফিকেশন লিখে দিয়েছি, পরবর্তীতে যাতে আপনাদের সুবিধা হয়। তো তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে, আপনাদের কোশ্চেন গুলো আসতে পারে ওই দিন দা সেশন, আপনারা কোশ্চেন গুলো করবেন। শেষে আসলে অনেক রাত হয়ে যায়, অনেকের সারাদিন কর্মক্লান্ত শরীরে অনেকের একটু ঘুম পায়, শেষে হয়তো প্রশ্ন করার মুডও থাকে না। এই জন্য আমি অনুরোধ করবো যখন আপনারা এনার্জি থাকতে থাকতেই প্রশ্ন করবেন, এবং যতটুকু সম্ভব আপনারা নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার হাম্বল সাবমিশন। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড, এখান থেকে তো আর প্রশ্ন আসার কিছু নাই। তবে আমাদের এটা জানার জন্য অফিস স্ট্যান্ডার্ডের একটা আহ, কি বলবো, অফিস স্ট্যান্ডার্ডের একটা স্টাইল হচ্ছে যে প্রথমেই তারা বলে যে এই স্ট্যান্ডার্ডে কোন বিষয় কভার করা হয়েছে আর কোন বিষয় কভার করা হয় নাই। ঠিক একই স্টাইলে প্রথম স্ট্যান্ডার্ডে তারা বলেছে যে এখানে এই স্ট্যান্ডার্ডে কি কভার করা হয়েছে, কভার ইস্যুস অফ বোথ অ্যাকচুয়াল অ্যান্ড কনস্ট্রাকটিভ পজিশন অফ কারেন্সি। এই যে আমরা কারেন্সি লেনদেন করব, কারেন্সি বেচা কেনা করব, এই কারেন্সিটা দুই ভাবে পজিশনে আসতে পারে। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ, অর্থাৎ হাতে 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 ধরে ছুঁয়ে গুনে গুনে এটা একটা এভাবে পজিশনে নেওয়া যায়। আরেকটা হচ্ছে কনস্ট্রাকটিভ পজিশনেও নেওয়া যায়, অর্থাৎ এটা হচ্ছে পরোক্ষ দখল, আমার হাতে আসবে না বাট আমার কন্ট্রোলে আসবে। এটা কিভাবে অ্যাকচুয়াল পজিশন হয় এবং কিভাবে কনস্ট্রাকটিভ পজিশন হয় এই বিষয়টা তারা এখানে ব্যাখ্যা করেছেন। দ্য ইউজ অফ মডার্ন মিনস অফ কমিউনিকেশন ইন কারেন্সি ট্রেডিং, কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে আমরা আধুনিক প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহার কিভাবে করতে পারি সেই বিষয়টাও তারা এখানে আলোচনা করেছে। নেক্সট হচ্ছে বিলেটারাল স্টেটমেন্ট সেটেলমেন্ট, আমি আপনার কাছে টাকা পাই, আপনি আমার কাছে ডলার পান, এই ধরনের পারস্পরিক বা দ্বিপাক্ষিক সমন্বয়, পাওনার সমন্বয় গুলা কিভাবে হতে পারে, এটা জায়েজ না নাজেজ, এই বিষয়টা আলোচনা করবে। নেক্সট হচ্ছে ডিলিং ইন কারেন্সিজ ইন মানি মার্কেট, মানি মার্কেটের কারেন্সি ডিলিং এর ক্ষেত্রে বিধান কি। বিলেটারাল প্রমিস, অর্থাৎ দ্বিপাক্ষিক যদি প্রমিস করা হয়, ওয়াদা করা হয়, সেটার শরীয়ী ভিত্তি কি বা শরীয়তে সেটা বৈধ না অবৈধ সেই বিষয়গুলো বলছে। আরটা হচ্ছে ডেফারমেন্ট অফ দ্য ডেলিভারি, পণ্য অর্থাৎ টাকা যখন আমরা ক্রয় বিক্রয় করব তখন কাউন্টার ভ্যালুটা বাকি রাখা যাবে কি যাবে না,
এই বিষয়টাও তারা আলোচনা করেছে। নেক্সট হচ্ছে ডাজন্ট কভার, অর্থাৎ কোন বিষয় তারা কভার করে নাই। প্রথমত দোজ হোয়ার দেয়ার আর নো ট্রেডিং ইন কারেন্সি, যেখানে কারেন্সি বেচা কেনা হয় না, অন্য কোনো লেনদেন যেখানে নন কারেন্সি ট্রানজেকশন যেগুলো, সেখানে সেই বিষয়টা এখানে আলোচনায় আসে নাই। নন কারেন্সি ট্রানজেকশন কেমন, যেমন জাস্ট ট্রান্সফারিং ওনারশিপ অর কন্ট্রাক্টস উইদাউট এক্সচেঞ্জ অফ মানি, এ ধরনের কোনো ওনারশিপ ট্রান্সফার যদি হয় যেখানে টাকার কোনো লেনদেন হচ্ছে না, এগুলো এখানে আলোচনায় কভার করা হয় নাই। দ্যাট হচ্ছে গোল্ড স্মিথারি, স্বর্ণকার যে কাজ করে, স্বর্ণকারের আম, যে ডিজাইন করে বা গোল্ড এবং সিলভার সংক্রান্ত, সিলভারের গয়না বা অলংকার তৈরি ইত্যাদির এই হুকুমগুলো সেখানে আসে নাই, কারণ স্বর্ণের উপর তাদের আলাদা স্ট্যান্ডার্ড আছে। নেক্সট হচ্ছে ট্রান্সফার অফ ডেট দ্যাট ডু নট ইনভলভ এক্সচেঞ্জ অফ কারেন্সি, যেই ঋণ এক ঋণের সাথে আরেক ঋণের সমন্বয়, এটাকে আরবিতে হাওয়ালা বলে, সেটার উপর যেহেতু আলাদা স্ট্যান্ডার্ড আছে, সম্ভবত স্ট্যান্ডার্ড নাম্বার, আমার খেয়াল আসতেছে না এই সময়। তো ওই স্ট্যান্ডার্ডটা যেহেতু আলাদা, হাওয়ালার উপর আলাদা স্ট্যান্ডার্ড আছে, এই জন্য হাওয়ালার আলোচনাটা এখানে হয় নাই। হাওয়ালার স্ট্যান্ডার্ড নাম্বার হচ্ছে 7। এই হলো তাদের কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, কোন বিষয়ে আলোচনা করা হয় না, এই বিষয়ে বক্তব্য। এবার মূল স্ট্যান্ডার্ড বা মূল আলোচনা। প্রথমে 2 নম্বর পয়েন্ট খেয়াল করেন, শরিয়া রুলিং অন ট্রেডিং ইন কারেন্সিস। মুদ্রা বেচা কেনা শরিয়ার হুকুম বা শরিয়ার বিধান কি। 2-1, ইট ইজ পারমিসিবল টু ট্রেড ইন কারেন্সিস, অর্থাৎ মুদ্রা বেচা কেনা শরীয়তে বৈধ, প্রোভাইডেড দ্যাট ইট ইজ ডান ইন কমপ্লায়েন্স উইথ ফলোইং শরিয়া রুলস অ্যান্ড প্রিসেপ্টস। কোন কোন কিভাবে আহ, মুদ্রা বেচা কেনাটা বৈধ, নিচের শর্ত সাপেক্ষে মুদ্রা, নিচে যে শর্তগুলো উল্লেখ করা হয়েছে এই শর্তগুলো পরিপালন সাপেক্ষে মুদ্রা বেচা কেনা বৈধ। প্রথম কি, 2/1/1 both parties must take possession of the counter values before dispersing, such position being either actual or constructive। যে কথাটা আমি শুরুতেই বলছিলাম, এই কথাটা ঘুরে ফিরে বারবার আসবে, এই জন্য আপনারা যারা ক্লাসে যোগদান করেছেন এই বিষয়টা মাথার মধ্যে গেঁথে নেন, যে মুদ্রা বেচা কেনার 2টা শর্ত, অর্থাৎ মানে 2টা ধরন। একটা হলো সেম কারেন্সিতে মুদ্রা বিনিময় হতে পারে, আর একটা হলো ভিন্ন কারেন্সিতে মুদ্রা বেচা কেনা, মানে মুদ্রা বেচা কেনা বা মুদ্রা বিনিময় হতে পারে। সেম কারেন্সি হলে সেখানে 2টা শর্ত মানতে হবে, একটা হলো সমান সমান, একটা হাতে হাতে লেনদেন হতে হবে। আর যদি ভিন্ন কারেন্সি হয় তাহলে এটা সমান সমান হওয়া জরুরি না, বাট নগদে হতে হবে। এই ঘুরে ফিরে এই কথাটা বারবার আসবে। প্রথমেই যেটা বললো যে বোথ পার্টিস মাস্ট টেক পজিশন অফ দ্য কাউন্টার ভ্যালুজ বিফোর ডিসপার্সিং, একই বৈঠকে, অর্থাৎ স্পট লেনদেন হতে হবে, আমার চুক্তিবদ্ধ পক্ষসমূহ আলাদা হয়ে যাওয়ার আগেই কাউন্টার ভ্যালুটা এক্সচেঞ্জ করতে হবে। আমি টাকা দিয়ে যখন ডলার এক্সচেঞ্জ করব তখন এক পক্ষ ডলার নিবে, আরেক পক্ষ টাকা নিবে, এটা একই বৈঠকে হতে হবে, উভয় আলাদা হয়ে যাওয়ার আগেই। আর এই যে এক পক্ষ টাকা নিল বা আরেক পক্ষ ডলার দিল, এই দখলটা অ্যাকচুয়াল হতে পারে অথবা কনস্ট্রাকটিভ হতে পারে। অ্যাকচুয়াল এবং কনস্ট্রাকটিভের আলোচনা পরে আসতেছে। নেক্সট হচ্ছে 2/1/2, the counter values of the money of the same currency must be of equal। যে কথাটা আমি আগেই বলেছি, যদি এটা সেম কারেন্সি হয় তাহলে অবশ্যই সেটা সমান সমান বিনিময় হতে হবে। শেষে একটা কথা বলছে যে এটা যদি কয়েন এবং কাগজের মুদ্রার মধ্যেও যদি হয়, অর্থাৎ টাকার কয়েন আবার টাকা কাগজের টাকা, সেক্ষেত্রেও অবশ্যই এটা সমান সমান হতে হবে। আচ্ছা, 2/1/3, the contract shall not contain any conditional option or deferment। এই যে মুদ্রা বেচা কেনার যে চুক্তিটা হবে, এটা কোনো কন্ডিশনাল চুক্তি হবে না। কন্ডিশনাল কেমন, বা ডান পাশে এক্সাম্পল আছে দেখেন। যেমন একজন বললো, আই গিভ ইউ US$ 100 নাও, $100 নাও, অ্যান্ড ইফ আই গেট এ বেটার রেট এলসওয়্যার আই মে ক্যান্সেল ইট। যদি কেউ বলে যে আমি তোমার কাছে $100 এখন বিক্রি করছি এত টাকায়, বাট আমি যদি এর চেয়ে বেশি পাই তাহলে অন্যত্র বিক্রি করবো, এই যে একটা কন্ডিশন দিয়ে দিল যে আমি যদি বেশি পাই তাহলে অন্যত্র বিক্রি করবো ভালো রেট পাইলে, এই মুদ্রা বেচা কিনা এই ধরনের কোনো কন্ডিশন বৈধ না। আর ডেফারমেন্ট, এটা আমরা বুঝি সবাই যে মুদ্রা একটা কাউন্টার ভ্যালু যদি বাকি রাখা হয় সেটাও বৈধ না। যেমন
দেখেন এখানে বক্সের মধ্যে একটা এক্সাম্পল আছে, যেমন কেউ বললো যে আই গিভ ইউ ইউএস ডলার টুডে অ্যান্ড ইউ উইল গিভ মি বিডিটি টুমোরো, আমি আজকে তোমাকে ডলার দিলাম, তুমি আগামীকাল আমাকে টাকা দিবা। এই যে একটা কাউন্টার ভ্যালু এক্সচেঞ্জ হলো, আরেকটা কাউন্টার ভ্যালু এক্সচেঞ্জ হলো না, একটা কাউন্টার ভ্যালু ট্রান্সফার হলো আরেকটা কাউন্টার ভ্যালু ট্রান্সফার হলো না, এই যে একটা বাকি থাকলো, মুদ্রা বেচা কিনা এ ধরনের বাকি বৈধ না। নেক্সট হচ্ছে 214, দ্য ডিলিং ইন কারেন্সিজ শ্যাল নট এইম এট এস্টাবলিশিং এ মনোপলি পজিশন nor should it entail any evil consequence to the interest of individual or societies। এটা ওরকম মানে দৃশ্যমান কোনো শর্ত না, এটা হচ্ছে শরীয়তের ধরেন এথিক্যাল একটা কনসিডারেশন, যে মুদ্রার উদ্দেশ্যই হলো মানুষের জীবনকে সহজ করা, মুদ্রা আবিষ্কারের উদ্দেশ্যই ছিল এটা। কিন্তু যদি এই মুদ্রা বেচা কেনার কারণে কোনো মনোপলি অবস্থা তৈরি হয়, অর্থাৎ একচেটিয়া কোনো কারবার শুরু হয় যার মাধ্যমে বাজারে মুদ্রা, যে কোনো মুদ্রা অস্থিতিশীল হয়ে যেতে পারে বা মুদ্রার দাম বেড়ে যেতে পারে, এ ধরনের কোনো মনোপলি পজিশন অথবা মানুষের দুর্ভোগ তৈরি হয়, এ ধরনের কোনো ট্রানজেকশনও শরীয়তে বৈধ না। কারণ শরীয়তের উদ্দেশ্যই হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। এখান থেকেও প্রশ্ন আসতে পারে, আপনারা এগুলো খেয়াল করুন। আচ্ছা, নেক্সট হচ্ছে কারেন্সি 215, কারেন্সি ট্রানজেকশন শ্যাল নট বি ক্যারিড আউট অন দ্য ফরওয়ার্ড অর ফিউচার মার্কেট। ফরওয়ার্ড এবং ফিউচার দুইটার শাব্দিক অর্থ বলতে গেলে একই। ফরওয়ার্ডটা হচ্ছে যে এটা ইন্ডিভিজুয়ালি বা পার্সোনালি কন্ট্যাক্টটা হয়, ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট হয়। আর ফিউচার হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজ মার্কেট, যেমন স্টক এক্সচেঞ্জ বা এই ধরনের এক্সচেঞ্জের মাধ্যমে এই মুদ্রা বেচা কেনাটা হয়। ফরওয়ার্ড এবং ফিউচার দুইটাই ভবিষ্যতের কোনো তারিখে মুদ্রা বেচা কেনার জন্য একটা রেট ঠিক করা, অর্থাৎ রেটটা ঠিক হবে এখন, কিন্তু মুদ্রাটা মানে এক্সচেঞ্জ হবে ভবিষ্যতের কোনো একটা তারিখে। এ ধরনের চুক্তি করা এটা শরীয়তে বৈধ না, কারণ উভয় ক্ষেত্রেই এখানে কাউন্টার ভ্যালুটা বাকি থাকে। আচ্ছা, ইট ইজ প্রহিবিটেড টু এন্টার ইনটু ফরওয়ার্ড কারেন্সি কন্ট্রাক্ট, দিস রুল অ্যাপ্লাইজ whether such contracts are effected through the exchange of deferred transfer of debt or through execution of a deferred contract। মানে ওই আগের কথাটারই একটা ধারাবাহিকতা এখানে। যেমন এই ধরনের কোনো চুক্তি, যেমন আজকে চুক্তিটা হলো, এটা ডেলিভারি হবে যে কোনো একটা কারেন্সি হোক আর বোথ কারেন্সি হোক, পরবর্তীতে কোনো তারিখে এটা ডেলিভারি হবে, এই ধরনের চুক্তিটা বৈধ না। যেমন একজনে বললো যে আই ও ইউ ডলার্স, আমি তোমার কাছে তুমি আমার কাছে ডলার পাও, ইউ ও মি টাকা, এবং আমি তোমার কাছে টাকা পাই, অ্যান্ড উইল সেটেল ইট ইন দা ফিউচার, আমরা এটা ভবিষ্যতের কোনো তারিখে আহ, আহ, ভবিষ্যতের কোনো তারিখে এটা আমরা সেটেল করব। এই ধরনের কথা বললে এইটা এখানে আহ, মানে ইয়ে হবে না, ইমপারমিজিবল হবে না, যদি রেটটা ঠিক করে। এখন রেট ঠিক হলো, বাট মুদ্রা বেচা কেনাটা, মুদ্রা ট্রান্সফারটা হবে ভবিষ্যতের কোনো তারিখে, এই ধরনের কন্ট্রাক্ট হলে সেটা ইমপারমিজিবল হবে, এটা প্রহিবিটেড হবে। আচ্ছা, তারপরে 2/3, it is also prohibited to deal in the forward currency market even if purpose is hedging to avoid loss of profit on a particular transaction effected on a currency whose value is expected to decline। অনেকে মনে করতে পারে যে এমনি নর্মালি ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট এটা অবৈধ, কিন্তু আমি যদি আমার ভবিষ্যতের কোনো লোকসানকে প্রোটেক্ট করার জন্য, কোনো লোকসানকে এড়ানোর জন্য, কোনো লসকে অ্যাভয়েড করার জন্য আমি যদি এ ধরনের ফরওয়ার্ড কারেন্সি কন্ট্রাক্ট করি, তাহলে সেটা বৈধ হবে কিনা এটা এখানে ক্লিয়ার করা হয়েছে। যে ধরনের ফরওয়ার্ড কারেন্সি মার্কেটে ডিল করা, অর্থাৎ ফিউচার, ফিউচারে ভবিষ্যতে, ফিউচার বা ভবিষ্যতে কোনো মুদ্রা এক্সচেঞ্জ হবে, এ ধরনের ডিল করা, এটা যদি এই উদ্দেশ্যেও করা হয়, হেজিং এর উদ্দেশ্যে, অর্থাৎ লোকসানকে প্রতিরোধ করার জন্য বা লোকসানকে কমিয়ে আনার জন্য, এই যুক্তিতে যদি ভবিষ্যতের কোনো চুক্তি করা হয় মুদ্রা লেনদেনের, সেটা বৈধ হবে না। আচ্ছা, এই পর্যন্ত যেটুকু আলোচনা হইলো এই যে ফিউচার এবং ফরওয়ার্ড,
আপনাদের কি কোনো প্রশ্ন আছে? কেউ কি মানে সবার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে? দুইয়ের দুইটা একটু আরেকবার বললে ভালো হতো। কোনটা? দুইয়ের দুই। দুইয়ের দুই? জি না, জি। আমার কাছে হচ্ছে ফিউচারটা কোনটা এটা বুঝতে পারতেছি না, ফরওয়ার্ড তো হ্যাঁ, আলোচনা হবে, আচ্ছা, ফিউচার হ্যাঁ, ফিউচার কোনটা? এই যে আমরা ব্যাংকিং ক্ষেত্রে যে ফরওয়ার্ড বুকিং বলি, এটা বুঝেন? যে এটা বুঝি। ফরওয়ার্ড বুকিংটা আমি বলি, ফরওয়ার্ড বুকিংটা হলো ইন্ডিভিজুয়াল কোনো কন্ট্রাক্ট করা। আপনি একটা ব্যাংকের সাথে একটা ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট করলেন। এই ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে মানে পার্সোনাল ক্ষেত্রে ছোট ছোট লেনদেন, অথবা ব্যক্তি টু ব্যক্তি অথবা ব্যক্তি টু ইনস্টিটিউশন, এই ধরনের লেনদেনগুলো এটা হচ্ছে ফরওয়ার্ড। আর এটাই যদি স্ট্যান্ডার্ডাইজ কোনো ওয়েতে হয়, ধরেন স্টক এক্সচেঞ্জ যেমন শেয়ার বেচা কেনা হয়, এখানে একটা রেট ওঠানামা করে, এখানে আহ, ধরেন শেয়ারের বেচা কেনাটা যেমন ইলেকট্রনিক্যালি ট্রান্সফার হয়ে যায়, এখানে একটা রেট থাকে একটা। এই ধরনের কোনো স্ট্যান্ডার্ডাইজ কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বা এরকম কোনো এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে যখন এই ফরওয়ার্ড বুকিং গুলো হয়, দ্যাটস কল ফিউচার। ফিউচার এবং ফরওয়ার্ডের ইফেক্ট বা এর পদ্ধতি একই। পার্সোনাল লেভেলে আনস্ট্রাকচার্ড ওয়েতে যদি করা হয় ফরওয়ার্ড বুকিং বলে। আর যদি স্ট্রাকচার্ড ওয়েতে কোনো প্রতিষ্ঠান বা এক্সচেঞ্জ হাউসের মধ্যে যেটা এই ফরওয়ার্ডের কাজটা করা হয়, সেটাকে ফিউচার মার্কেট বলে। তাহলে যে ক্লিয়ার? আমাদের কনভেনশনাল ব্যাংক গুলা ওই যে মুদ্রা যে কেনা বেচা করে ফরওয়ার্ড আমাদের মার্কেটে, দেশে যে এটাকে কি ফরওয়ার্ড বুকিং ফিউচার? করে এটা ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড। আমাদের দেশে ফিউচার ও, মার্কেট নাই। ফিউচার না না, মার্কেটটা বাংলাদেশের অনেকটা ওই স্টক এক্সচেঞ্জের মতো। বাংলাদেশের এই যে ট্রেজারি যে এরকম ডিলিং রুম মনে করেন লন্ডনের সাথেই করে, তারপরে ওই হ্যাঁ, লন্ডনে ফিউচার মানে মার্কেট আছে। হংকং এর সাথে করে, হংকং হ্যাঁ, এর ওগুলো সাথে করে। ফিউচার মার্কেট আছে। বুঝছি, বুঝছি। মানে জিনিসটা একই, মানে ভবিষ্যতে মুদ্রা বেচা কেনা হবে, রেটটা ঠিক করা হবে এখন। এটা যদি মানে আনস্ট্রাকচার্ড ওয়েতে করা হয় এটা ফরওয়ার্ড বলে। আর যদি কোনো স্ট্রাকচার্ড ওয়েতে কোনো এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে করা হয়, সেটা হচ্ছে ফিউচার, ফিউচার মার্কেট। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, এটা না জায়েজ হওয়ার কারণ এ সম্পর্কে বলেন তো একটু, এনিবডি? না যায় স্যার, কারণ হচ্ছে স্যার যে ফরওয়ার্ড বুকিং গুলো হয় আমি অত্যাধিক পরিমাণে লাভ করতে পারি অথবা লস করতে পারি, যে কোনো একটা পক্ষ। এরকম মানে বেশি ঝুঁকি নয়, স্পেকুলেশন টাইপের ইয়া, যে ভবিষ্যতে এত বাড়বে এই অনুযায়ী আমি বুক করলাম, অথবা এত কমবে এই অনুযায়ী একটা বুক করলাম। এটা একটা স্পেকুলেটিভ বিজনেস হয়ে যায়, ধারণা কনস্ট্রাকটিভ হতে ছাড়া। আর কেউ? বাকিরা কি বুঝেন নাই? আরো তো দু একজন আছেন, তিন চারজন আছেন। আসলে মূল কারণ এটা না। এখানে স্পেকুলেশনের চেয়ে মূল কারণ হচ্ছে ওই যে হাদিস, আমাদের ওই সূত্রটা, এই জন্য আমি হাদিসটা প্রথমে বলছি। আল্লাহর রাসূল স্পষ্টভাবে বলেছেন যে মুদ্রা বেচা কেনার কমন শর্ত হইলো এটা নগদে হতে হবে। যদি সেম কারেন্সি হয় তাহলে নগদ প্লাস সমান সমান। আর যদি ভিন্ন কারেন্সিতে হয় এটা কম বেশি হতে পারে, বাট নগদ। এই যে মুদ্রা কেনা মুদ্রা বেচা কেনা একটা মানে এটা আনঅ্যাভয়েডেবল একটা টার্ম বা কন্ডিশন হচ্ছে নগদে বেচা কেনা। এই ফিউচার এবং ফরওয়ার্ড এই দুই ক্ষেত্রেই এটা লঙ্ঘন হয়, শরীয়তের এই বিধানটা লঙ্ঘন হয়। আচ্ছা, 2-4, it is permissible for the institution to has against the future devaluation of the currency by recourse to the following. দেখেন, এতক্ষণ তো আমরা বললাম যে ফিউচার মানে হেজিং এর উদ্দেশ্য হইলো ফিউচার এবং ফরওয়ার্ড এগুলো বৈধ না। এখন আবার এটাও বলা হলো যে কেউ যদি হেজিং এর উদ্দেশ্যেও ফিউচার করে বা ফরওয়ার্ড বুকিং দেয়, ফরওয়ার্ড কারেন্সি মার্কেটে লেনদেন করে, সেটাও বৈধ হবে না। তাহলে কি হেজিং কিভাবে হবে? অর্থাৎ আমি ভবিষ্যতে মুদ্রার ডিভ্যালুয়েশন বা মুদ্রার আহ, দামের ওঠানামা জনিত কারণে আমার যে লোকসানের আশঙ্কা, এটা আমি কিভাবে মিটিগেট করব? এখানে আউফিতে দুই তিনটা পদ্ধতি বলা হয়েছে। যদিও আমার কাছে মনে হয়েছে, আপনারা ভালো বলতে পারবেন, আমি ফরেন এক্সচেঞ্জ এক্সপার্ট না, যে এগুলা বোধহয় আসলে সেভাবে ওয়ার্কেবল না। মানে ফরওয়ার্ড বুকিং এর মাধ্যমে গ্রাহকরা যে সুবিধাটা চায় বা যে সুবিধাটা পায়, এই আউফির বর্ণিত এই সিস্টেমে বোধহয় ওই সুবিধাটা আসলে ওভাবে কভার করা যাবে না। যাই হোক, আমরা পড়ার চেষ্টা করি। আমাদের তো এখানে
এটা ইমপ্লিমেন্টেবল হোক বা না হোক, পরীক্ষায় প্রশ্ন আসলে তো উত্তর দিতে হবে, তাই না? আচ্ছা, পারমিজেবল ওয়েগুলোর মধ্যে একটা ওয়ে বলছে, যেমন 241-এ দেখেন, টু এক্সিকিউট ব্যাক টু ব্যাক ইন্টারেস্ট ফ্রি লোনস ইউজিং ডিফারেন্ট কারেন্সিজ উইদাউট রিসিভিং অর গিভিং এনি এক্সট্রা বেনিফিট। আপনার ব্যাক টু ব্যাক একটা কর বা একটা লোন থাকবে, আপনি ডলারের ঋণ দিবেন, আপনার কাছে আবার আরেকটা টাকার ঋণ থাকবে। এ ধরনের কোনো ব্যাক টু ব্যাক ঋণ যদি করা যায়, যেখানে অতিরিক্ত কোনো লেনদেন হবে না বা এখানে কোনো ইন্টারেস্ট থাকবে না, provided these two loans are not contractually connected to each other, কিন্তু আবার একটা কন্ট্রাক্টের সাথে আরেকটা কন্ট্রাক্টকে কানেক্টেড করা যাবে না। যেমন বাম পাশে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখেন, টু সেপারেট ইন্টারেস্ট ফ্রি লোনস ফর দ্য হাসান এক্সাম্পল, পার্টি এ ল্যান্ডস ইউএস ডলার টু পার্টি বি। ধরেন পার্টি এ কি করলো, বি কে ইউএস ডলারে একটা ঋণ দিল। সেপারেটলি পার্টি বি ল্যান্ডস বাংলাদেশি টাকা টু পার্টি এ। আবার যিনি বিদেশে আছেন উনি আমাদের এ কে বাংলাদেশি টাকায় ঋণ দিল। দেয়ার ইজ নো এক্সট্রা বেনিফিট, কেউ কোনো অতিরিক্ত অর্থ নেবে না। দ্য টু লোনস আর নট লিঙ্ক কন্ট্রাকচুয়ালি, একটা চুক্তির সাথে আরেকটা চুক্তি লিঙ্ক থাকবে না, কানেক্টেড থাকবে না। এই ধরনের চুক্তি যদি উভয়ের মধ্যে থাকে, যখন আমার ভবিষ্যতে আমার ডলার দরকার হলো, আমি তার কাছ থেকে ডলারটা নিলাম এবং তাকে আমি টাকা দিলাম। এইভাবে কি হেজিংটা কাজে লাগবে বলেন তো? এখানে কি ফরেন এক্সচেঞ্জে কাজ করেন, এরকম আছে? আমার মনে হয় না, এটা বোধহয় ইমপ্লিমেন্টেবল হবে না, বা বর্তমান ফরওয়ার্ড বুকিং এর যে পারপাস সেটাও সার্ভ হবে না। আবার এখানে বলছে যে একটা কন্ট্রাক্টের সাথে আরেকটা কন্ট্রাক্টকে কানেক্ট করা যাবে না। হুম। আচ্ছা, নেক্সট আরেকটা পন্থা তারা বলছে, হোয়ার দ্য এক্সপোজার ইজ ইন রেসপেক্ট অফ অ্যাকাউন্ট পেয়েবল টু সেল গুডস অন ক্রেডিট অর বাই মুরাবাহা ইন দ্য কারেন্সি অফ দ্য এক্সপোজার। যখন আপনি ডলার দরকার, আপনি ডলারে একটা মুরাবাহা করলেন, খেয়াল করেন ডান পাশে উদাহরণটা, এক্সাম্পল, বাংলাদেশ ইসলামিক ব্যাংক হ্যাজ টু পে ইউএস ডলার 1 লাখ টু এ ফরেন সাপ্লায়ার ইন 3 মাস। 3 মাস পরে আমাকে ফরেন একজন সাপ্লায়ারকে বা ফরেন ব্যাংকে 1 লাখ ইউএস ডলার পে করতে হবে। To hedge the risk of USD appreciation, the bank sells goods on Murabaha to a local client, pricing the sell in USD, $1 lakh payable in 3 months. সে এই লোকাল ব্যাংক কি করলো, একজন কাস্টমারের কাছে ইউএস ডলারে মুরাবাহা করলো যে 3 মাস পরে তুমি আমাকে 1 লাখ ডলার পে করবা, এই হিসাবে একটা মুরাবাহা করলো, একটা গুডস তার কাছে ডলারে বিক্রি করলো। দিস ওয়ে দ্য ইনকামিং ইউএসডি ফ্রম দ্য ক্লায়েন্ট ম্যাচেস দ্য আউটগোয়িং ইউএসডি পেয়েবল, ক্রিয়েটিং এ ন্যাচারাল হেজ। এভাবেও আমরা হেজিং করতে পারি, কিন্তু এটাও মনে হয় বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য ইমপ্লিমেন্টেবল কোনো পন্থা না। যাই হোক, তারা যেহেতু বলেছে আমরা শিখলাম। প্রথমটা হলো যে একটা ব্যাক টু ব্যাক লোন হবে, যেটা ভিন্ন কারেন্সিতে হবে। যখন আমার এই কোনো এলসি পেমেন্ট অথবা আমার ফরেন কারেন্সি দরকার হবে, তখন আমি ফরেন কারেন্সিটা, আমার পাওনাটা ফরেন কারেন্সিতে একজন শোধ করবে, আমি তাকে তার পাওনাটা আমি বাংলাদেশি টাকায় শোধ করব, এটা নাম্বার ওয়ান। আরেকটা হলো, আমি যদি আমার যদি 3 মাস পরে 1 লাখ টাকা, 1 লাখ ডলার প্রয়োজন হয়, তাহলে এখানে বলছে যে তাহলে আপনি একটা ইউএস ডলার একটা মুরাবাহা করেন, একটা গুডস কোনো ক্লায়েন্টের কাছে বিক্রি করেন, যেখানে 3 মাস সময় দেওয়া হবে এই মূল্যটা পরিশোধ করার জন্য, সেটা হবে ইউএস ডলারে। যখন আপনার 3 মাস পরে ইউএস ডলার আপনার প্রয়োজন হবে, তখন মুরাবাহার যে ভ্যালুটা, মুরাবাহার যে বিক্রয় মূল্যটা, সেটা ডলারে আপনি পেয়ে যাবেন, সেটা দিয়ে ওটা ম্যাচিং হবে, আপনার পাওনা পরিশোধ করা যাবে। আচ্ছা, 2/5, it is permissible for the institution and the customer to agree at the time of settlement of the installment of a credit transaction such as in Murabaha that the payment shall be made in another currency applying the spot exchange rate on the day of payment. আপনার যদি মুরাবাহার কোনো ইনস্টলমেন্ট কেউ ভিন্ন কারেন্সিতে দিতে চায়, তাহলে সেটা বৈধ, তবে সেটা হতে হবে যেই দিন সে মূল্য পরিশোধ করছে ওই দিনের স্পট রেটে এই লেনদেনটা হতে হবে। এবার আমরা পজেশনের আলোচনায় আসতেছি। ওই যে আমরা শুরুতেই বলছিলাম যে তারা কোন কোন বিষয় কভার করেছে স্ট্যান্ডার্ডে, তার মধ্যে একটা ছিল যে অ্যাকচুয়াল অ্যান্ড কনস্ট্রাকটিভ পজেশন। এখন সেই পজেশন সম্পর্কে, অর্থাৎ মুদ্রা যে বিনিময় হবে, এক পক্ষ আরেক পক্ষ থেকে সেই মুদ্রাটা বা কাউন্টার ভ্যালুটা বুঝে নিবে, এটা অ্যাকচুয়াল হতে পারে অথবা কনস্ট্রাকটিভ হতে পারে, সেই বিষয়টা আলোচনা হবে।
261, when a contract is concluded for the sale of an amount of currency, possession must be taken for the whole amount that is the subject matter of the contract at the closing of the transaction. বলছে যে আপনার যেই মুদ্রাটা, যে দুইটা মুদ্রা বেচা কেনা হবে, এই কাউন্টার ভ্যালুটা পুরোপুরি দুই পক্ষ বুঝে নিতে হবে সেশন ক্লোজ করার আগে, অর্থাৎ ট্রানজাকশন ক্লোজ করার আগে, দুই পক্ষ আলাদা হওয়ার আগে, অর্থাৎ স্পট লেনদেন হবে। Taking possession of one of the counter values by one party without taking possession of the other is not enough to make a currency dealing transaction permissible. যদি এক পক্ষ তার ভ্যালু বুঝে পায়, অন্য পক্ষ যদি তার ভ্যালু বুঝে না পায়, তাহলে সেটা বৈধ হবে না। লাইকওয়াইজ টেকিং পার্শিয়াল পজিশন ইজ নট সাফিসিয়েন্ট। পার্শিয়াল যদি পেমেন্ট হয়, পার্শিয়াল কাউন্টার ভ্যালু যদি এক্সচেঞ্জ হয়, সেটা সাফিসিয়েন্ট নয়। Taking position of part of counter value is valid only in respect of the part. এটা খেয়াল করেন, যদি পার্শিয়াল কাউন্টার ভ্যালু এক্সচেঞ্জ হয়, তাহলে যতটুকু পরিমাণ এক্সচেঞ্জ হইলো ততটুকু বৈধ হবে। Possession of which is complete, whereas the remaining part of the transaction remains invalid. যেটুকু পরিশোধ হইল না, সেটা মুদ্রা বেচা কেনা হয়েছে বলে ধর্তব্য হবে না। বাম পাশের উদাহরণটা খেয়াল করেন, আরো ক্লিয়ার হবে। যেমন ধরেন, এ একজন ক্লায়েন্ট এগ্রিজ টু এক্সচেঞ্জ $1000 ফর বিডিটি 1,20,000, অর্থাৎ $1000 বিক্রয়ের জন্য সম্মত হলো 1,20,000 টাকায় এ। এবং যদি এখানে একে 60,000 টাকা দেওয়া হয় এবং বাকি টাকা মানে বাকি টাকা পরে দেওয়া হবে, এ ধরনের শর্ত করা হয়, তাহলে অফিস স্ট্যান্ডার্ড বলছে অনলি দ্য এক্সচেঞ্জ অফ $US ফর বিডিটি 60,000 ইজ ভ্যালিড। এই যে $60,000 যতটুকু, 60,000 টাকায় যতটুকু ডলার পাওনা, ততটুকু লেনদেনটা বৈধ হবে। আর বাকি যেটা ডেফার করলো, পরবর্তীতে লেনদেন হবে বলে, ওইটা ইমপারমিসিবল হবে, ওই লেনদেনটা বৈধ হবে না। অর্থাৎ পার্শিয়াল পেমেন্ট হলে পার্শিয়াল লেনদেন বৈধ হবে, যতটুকু লেনদেন হয়েছে উভয় কাউন্টার ভ্যালু যেটা এক্সচেঞ্জ হয়েছে ততটুকু লেনদেনটাই বৈধ হবে, যেটা বাকি থাকলো সেটা লেনদেন বৈধ হবে না। 263, পজিশন মে টেক প্লেস আইদার ফিজিক্যালি অর কনস্ট্রাকটিভলি। আসল কথায় আসছে এখন, যে পজিশন এটা অ্যাকচুয়াল হতে পারে, ফিজিক্যালি হতে পারে, আর কনস্ট্রাকটিভও হতে পারে। The form of taking possession of asset differs. আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি তাহলে। এই যে যেটা আগের ট্রানজাকশনে যেটা বাকি থাকলো, জি, ওইটা তাহলে কি পরবর্তীতে সেটেল করতে গেলে পরবর্তী স্পট সেটেল করবে, যে 7 দিন পরে সেটেল করবে তখন বাকিটুকু মনে করেন যে এখানে 1 লাখ ডলার এ- ভিতরে এ- 75,000 এখানে দিচ্ছে। এখানে ওই জিনিসটা ক্লিয়ার করে না। এখানে যেটা বলতে চাইছে যে কোনো লেনদেনে যদি পার্শিয়াল সেটেলমেন্ট হয়, যেটুকু পার্শিয়াল সেটেলমেন্ট হলো ওইটা শরীয়তে বৈধ, আর যেটুকু বাকি থাকলো ওইটা শরীয়তে বৈধ না, এই কথাটা এখানে ক্লিয়ার করা হয়েছে। এই আর কি। আর ওই সাত ধরনের দিন লেনদেন পরে বৈধই না। পরবর্তী সময়ে ওইটা তো পরবর্তী একটা ট্রানজেকশন হিসাবে কনসিডার করার কথা। পরবর্তীতে ট্রানজেকশনটা যখন হবে, মানে পরবর্তী ডেটে যদি ওই ট্রানজেকশনটা হয় এবং ওই কাউন্টার ভ্যালুটা বুঝে নেয়, ওই সময় তো অবশ্যই স্পট রেটেই করতে হবে। আর যদি স্পট রেট না করে তাহলে সেটা বৈধ হবে না, কারণ কারণ তাহলে তো এটা এক ধরনের ফরওয়ার্ড বুকিং এর মতোই হয়ে গেল। ক্লিয়ার? জি, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন পজিশন মেটেক, যেটা বললাম যে পজিশন, যেটা এখানে হাদিসের ভাষা হলো ইয়াদান বিয়াদিন, যারা মাদ্রাসায় পড়েছেন সহজে বুঝবেন। মানে এখানে ইয়াদান বিয়াদিন, ইয়াদুন মানে হলো হাত, হাতে হাতে লেনদেনটা হইতে হবে। তাহলে আমি যদি হাতে হাতে টাকা দিলাম এবং ডলারটা গুনে নিলাম, এটা হলো ফিজিক্যালি পজিশন হইলো। আবার এই পজিশনটা কনস্ট্রাকটিভও হতে পারে। এখানে আউফি স্ট্যান্ডার্ড বলছে দ্য ফর্ম অফ টেকিং পজিশন অফ অ্যাসেট ডিফার্স অ্যাকর্ডিং টু দেয়ার নেচার অ্যান্ড কাস্টমারি বিজনেস প্র্যাকটিস। অর্থাৎ কোনো পণ্য পজিশনে নেওয়ার ক্ষেত্রে, দখলে নেওয়ার ক্ষেত্রে, সেই পণ্যের নেচার এবং ওই এলাকার প্রচলিত প্রথা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। উদাহরণ দেই, যেমন ধরেন পণ্যের নেচার, এটা যদি টাকা হয় এটা একভাবে বুঝে নেওয়া যায়, এটা যদি ধরেন রড সিমেন্ট বালি হয় এটা এক ধরনের বুঝে নেওয়া যায়, আবার এটা যদি মাটি হয়, জমি হয়, তাহলে আবার এটার নেচার মানে এটা পজিশনে নেওয়ার নেচারটা একরকম হবে না। আমার চালের বস্তা আমার আলাদা আলাদা করা আছে, আমি গনে এটা আমি নিতে পারবো,
কিন্তু এটা যদি সফটওয়্যার হয় তাহলে সেটা পজিশনে নেওয়া তো আমার চালের বস্তার মতো। ওইভাবে করলে চালের বস্তা যেভাবে আমি পজিশনে নেই, আমি একটা সফটওয়্যার তো আর সেভাবে পজিশনে নিতে পারবো না। এই কথাটা এখানে ক্লিয়ার করা হয়েছে যে যে কোনো ধরনের যেই নেচারের পণ্য, সেই নেচারের উপর নির্ভর করবে যে এটা কিভাবে দখলে নেওয়া যাবে। আর এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওই দেশের বা ওই এলাকার প্রচলিত প্রথা। অর্থাৎ সমাজে যেটাকে আমার দখল হিসাবে স্বীকৃত হয়, সেই প্রচলিত প্রথাটাও এখানে দখলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দুইটা কথা বলা হলো, একটা হলো যে পজিশনে নেওয়ার ক্ষেত্রে পণ্যের নেচার এবং সমাজে প্রচলিত প্রথা, এই দুটাকে বিবেচনায় নিয়ে এই দখলটা বা পজিশনটা নিতে হবে। এবার বলতেছে যে ফিজিক্যাল পজিশনটা কিভাবে হবে, প্রত্যক্ষ দখল। ফিজিক্যাল পজিশন টেক্স প্লেস বাই মিনস অফ সাইমালটেনিয়াস ডেলিভারি বাই হ্যান্ড। মানে মুদ্রা বেচা কেনার ক্ষেত্রে ফিজিক্যাল পজিশন হচ্ছে আপনি হাতে হাতে মুদ্রাটা বিনিময় করবেন, আপনি এক হাতে ডলার দিবেন আর এক হাতে টাকাটা বুঝে নেবেন, এটা হচ্ছে ফিজিক্যাল পজিশন। নেক্সট হচ্ছে কনস্ট্রাকটিভ পজিশন। এবার কনস্ট্রাকটিভ পজিশন অফ এন অ্যাসেট ইজ ডিমড টু হ্যাভ টেকেন প্লেস বাই দ্য সেলার enabling the other party to take its delivery and dispose of it। এখানে দুইটা কথা বলা হয়েছে যে কনস্ট্রাকটিভ পজিশনটা কিভাবে হবে। প্রথম কথা হলো কনস্ট্রাকটিভ পজিশন হবে যিনি দখল বুঝে পেলেন উনি এটা আসলে ডেলিভারি দিতে, মানে ডেলিভারি উনি নিতে পারলেন কিনা। আর ডেলিভারি এটা নিতে পারলেন কিনা এটা প্রমাণিত হবে যদি এটাতে উনি, মানে আরবিতে বলে তাসাররুফ, ডিসপোজ করার অধিকার লাভ করেন। অর্থাৎ এটা কনস্ট্রাকটিভ পজিশনটা ধরা হবে যদি তার দখলে যিনি এটার মালিক বা যার পজিশনে যাওয়া উচিত উনি যদি এটাকে ব্যয় ব্যবহার করার অধিকার লাভ করেন, তাহলে এটা বোঝা যাবে যে এটা তার দখলে গেছে। এটা যে কোনো ভাবেই হোক না কেন। যেমন আবার এই পজিশনের উপর আলাদা একটা স্ট্যান্ডার্ডও আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার 18, বাম পাশে দেখেন। ওখানে কনস্ট্রাকটিভ পজিশনের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা কিছুটা ভিন্ন। ওখানে বলা হয়েছে যে কনস্ট্রাকটিভ পজিশন টেক্স প্লেস আফটার দেয়ার অ্যাসার্টেইনমেন্ট বাই মিনস অফ অন অফ দ্য মেথডস নন ফর দেয়ার অ্যাসার্টেনমেন্ট। অর্থাৎ কোনো পণ্য নির্দিষ্ট করা, আর এই নির্দিষ্ট হবে একটা প্রচলিত প্রথা যেটা সবাই জানে, এ ধরনের কোনো মেথডের মাধ্যমে যদি এটা নির্দিষ্ট করা হয়, বাই রিলিংকুইশিং অর্থাৎ রিলিজিং দ্য থিং ফর দ্য পার্সন এন্টাইটেল টু ইট এনাবলিং হিম টু ডেলিভারি। এটা যেই পক্ষের দখলে ছিল তার থেকে এটা যদি রিলিজ করা হয়, তার মালিকানা থেকে তার দখল থেকে যদি রিলিজ করে যার দখলে যাওয়ার কথা তার আন্ডারে যদি এটা দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা হবে কনস্ট্রাকটিভ পজেশন। এবং সেটা ব্যয় ব্যবহারের ক্ষেত্রে, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, ট্রান্সফারের ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকবে না। এটার কিছু ধরন নিচে আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে এটা এই ধরনগুলো, কনস্ট্রাকটিভ পজিশনের ধরনগুলো আরো ক্লিয়ার হবে। যেমন ধরেন প্রথমে টু ক্রেডিট এ সাম অফ মানি টু দ্য অ্যাকাউন্ট অফ দ্য কাস্টমার ইন দ্য ফলোয়িং সিচুয়েশন। কনস্ট্রাকটিভ পজিশন কিভাবে হইতে পারে, মুদ্রার ক্ষেত্রে হইতে পারে যে আপনার অ্যাকাউন্টে যদি কোনো টাকা বা কোনো অর্থ যদি ক্রেডিট করা হয়, সেটাও আপনার কনস্ট্রাকটিভ পজিশন হিসেবে গণ্য হবে। আর এই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করার ধরনগুলো কিভাবে হবে, কয়েকটা ধরন এখানে বলছে। নাম্বার 1, when the institution deposits to the credit of a customer's account a sum of money directly or through a bank transfer। যখন কোনো কাস্টমারের অ্যাকাউন্টে ব্যাংক ক্রেডিট ডিপোজিট করবে, অর্থাৎ আহ, টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকাবে, ক্রেডিট করবে, এটা ডাইরেক্টলি ক্রেডিট করতে পারে, নগদ টাকা নগদ জমা হইতে পারে, অর থ্রু এ ব্যাংক ট্রান্সফার, অথবা ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমেও হতে পারে। এটা নগদে হোক অথবা ট্রান্সফারে হোক, যখন কোনো কাস্টমারের অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হবে, দ্যাট ইজ কল্ড কনস্ট্রাকটিভ পজিশন অফ দ্য কাস্টমার। আরেকটা নেচার বলছে, when the customer enters into a spot contract of currency exchange between himself and the institution in the case of the purchase of a currency against another currency already deposited in the account of the customer। ধরেন আপনার অ্যাকাউন্টে টাকা আছে,
টাকা, আপনি ডলার কিনবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে, আপনি যখন ডলারটা পেলেন, এটা নট নেসেসারি যে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আবার আপনি ব্যাংকের কাছে হস্তান্তর করবেন, এটা নট নেসেসারি। অফিস স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে যে আপনি ডলারটা দিয়ে দিবেন এবং কাস্টমারের অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটার উপর ব্যাংকের একটা কনস্ট্রাকটিভ দখল হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে when the institution debits by the order of the customer a sum of money to the latter's account and credit it to another account in a different currency। একই কথা, এখানে যখন আপনার অ্যাকাউন্ট থেকে কোনো অ্যামাউন্ট ডেবিট করা হবে এবং অন্য অ্যাকাউন্টে সেটা ক্রেডিট করা হবে আহ, ভিন্ন মুদ্রায়, এটাও যার অ্যাকাউন্টে এটা ক্রেডিট করা হলো তার একটা কনস্ট্রাকটিভ পজিশন হবে, either in the same institution or another institution। আপনার ব্যাংকে হতে পারে অথবা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে হতে পারে। যেই অ্যাকাউন্টে ক্রেডিট হলো সেই অ্যাকাউন্ট হোল্ডারের সেখানে কনস্ট্রাকটিভ পজিশন অর্জিত হবে ফর দ্য বেনিফিট অফ দ্য কাস্টমার or any other base। In following such a procedures, the institution shall adhere to the principle of Islamic law regarding currency exchange। এখানে এই কথাটা ইম্পর্টেন্ট যে এই যে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ভিন্ন মুদ্রায় আম, অর্থটা স্থানান্তরিত হইলো এবং কনস্ট্রাকটিভ পজিশন অর্জিত হলো, এক্ষেত্রে ইসলামিক লকে অ্যাডহেয়ার করতে হবে, মানতে হবে। ইসলামিক লটা কি, অর্থাৎ যেই দিন এই মুদ্রাটা বিনিময় করা হচ্ছে সেই দিনের স্পট রেটে অবশ্যই সেটা হতে হবে। A delay in making the transfer is allowed to the institution, consistent with the practice whereby a payee may obtain actual receipt according to the prevailing business practice in currency market। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, দেখেন, a delay in making the transfer is allowed to the institution। এটা স্বাভাবিক প্রক্রিয়ায় যদি একটা ট্রান্সফার, কোনো ফান্ড ট্রান্সফার করার জন্য কোনো বিলম্ব হয় বা কোনো ডিলে হয়, এটা ইনস্টিটিউশনের জন্য বৈধ। এ ধরনের ডিলেটা বৈধ, কারণ এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এক অ্যাকাউন্ট থেকে বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে এই টাকাটা ট্রান্সফার করতে তাদের যে সময়টা বা তাদের যে আহ এই প্রসিডিউর মেনটেন করতে যে সময়টা ক্ষেপণ হবে, এটা ইনস্টিটিউশন ডিলে করতে পারে, এটা তাদের জন্য বৈধ, যেহেতু এটা একটা প্রচলিত প্রথা এবং এটা ছাড়া কোনো উপায় নাই। However, the payee is not entitled to dispose of the currency। এটা হলো ইম্পর্টেন্ট যে আপনার সেই ট্রান্সফার হওয়ার যে এই যে প্রসেসটা মেনটেন করার জন্য যতটুকু সময় প্রয়োজন হবে, এই ট্রানজিশনাল পিরিয়ডে কিন্তু যিনি বেনিফিশিয়ারি তিনি সেই অর্থটা ডিসপোজ করতে পারবেন না। অর্থাৎ তার অ্যাকাউন্টে এখনো জমা হয়ে সারে নাই, এটা প্রক্রিয়াধীন আছে, ক্লিয়ারিং অথবা যে কোনো কারণে এটা এখনো তার অ্যাকাউন্টে ঢুকে নাই, বাট অন্য অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেছে কিন্তু তার অ্যাকাউন্টে ক্রেডিট হয় নাই। এই যে ট্রানজিশনাল যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাতে অ্যাকাউন্ট হোল্ডার বা বেনিফিশিয়ারি সেটা ডিসপোজ করতে পারবে না। কারণ কি, কারণ এখনো তার হাতে কিন্তু টাকাটা আসে নাই, সে এটা ব্যয় ব্যবহার করার অধিকার এখনো লাভ করে নাই। আচ্ছা, বি, রিসিট অফ এ চেক কনস্টিটিউটস কনস্ট্রাকটিভ পজিশন। একজন আপনাকে একটা চেক দিল, তাহলে সেই পরিমাণ অর্থের উপর আপনার কনস্ট্রাকটিভ পজিশন অর্জিত হবে, provided the balance payable is available in the account of the issuer in the currency of the check। শর্ত হলো চেক পাইলেই শুধু আপনার সেটা কনস্ট্রাকটিভ পজিশন অর্জিত হবে না, বরং চেকের সমপরিমাণ মুদ্রা, যেই মুদ্রায় চেকটা দেওয়া হয়েছে, এটা যদি ডলার দেওয়া হয় তাহলে ডলার, যদি টাকায় দেওয়া হয় টাকা, রিয়ালে দেওয়া হলে রিয়াল, এই পরিমাণ মুদ্রা তার অ্যাকাউন্টে ব্লক করা হয়েছে কিনা তার উপর নির্ভর করবে যে আপনার এটা কনস্ট্রাকটিভ পজিশন হইলো কি হলো না। শুধু চেক দিলেই সেখানে কনস্ট্রাকটিভ পজিশন হবে না, চেকের সমপরিমাণ অর্থ তার অ্যাকাউন্টে ব্লক করা থাকতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য রিসিট অফ এ ভাউচার বাই মার্চেন্ট signed by the credit card holder is constructive possession of the amount of currency entered as payable on the coupon। আমরা দেখি যে ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন আমরা কোনো পারচেস করি তখন যে মার্চেন্ট সে আমার একটা সিগনেচার নেয় ওই ভাউচারে, অনেক জায়গায় সিগনেচার নেয়ও না, কিন্তু যখন আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে এই পেমেন্টটা দিলাম, এখানে অফিস স্ট্যান্ডার্ড বলছে যে তখন এই মুদ্রার উপর বা সেই পরিমাণ অর্থের উপর সেই মার্চেন্টের কনস্ট্রাকটিভ পজিশন অর্জিত হলো।
ভাউচারে যত টাকা লেখা থাকবে, প্রোভাইডেড দ্যাট দ্য কার্ড ইস্যুইং ইনস্টিটিউশন পেইজ দ্য অ্যামাউন্ট উইদাউট ডেফারমেন্ট টু দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টিং দ্য কার্ড। যে মার্চেন্ট আপনার কার্ডের মাধ্যমে আপনার কাছে পণ্য বিক্রি করলো, সেই মার্চেন্টকে পেমেন্ট দিতে ওই কার্ড ইস্যুইং কোম্পানি দেরি করতে পারবে না, এটা হচ্ছে শর্ত, সাথে সাথে পেমেন্ট দিতে হবে। আচ্ছা, এখানে আমরা আলোচনা 2.6 পর্যন্ত আলোচনা করলাম। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্লিজ। স্যার, এই কার্ডের তো সেটেলমেন্ট একটা নির্দিষ্ট সময় পরেই যেই হয়, জি তাহলে জি কি জি এটা জি। শরিয়াতে অ্যালাউড না? হ্যাঁ হ্যাঁ, আপনার এই কোশ্চেনটা আমি প্রত্যাশা করেছিলাম। ঠিক আছে, কার্ডের আসলে সেটেলমেন্টে একটা সময় লাগে। এখানে দেখেন, কার্ডের যে ওই যে আমরা একটু আগে যে শর্তটা পড়লাম 2/6, ওখানে একটা জিনিস তারা বলছে যে একটা অ্যাকাউন্ট যখন ডেবিট হলো আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, এটা ভিন্ন মুদ্রায় হোক বা সেম মুদ্রা, ভিন্ন মুদ্রায় যদি ট্রান্সফার হয়, তাহলে যেই ডেবিট হওয়ার সাথে সাথে কিন্তু বেনিফিশিয়ারি সেটা তার পজিশনে গেছে বলে এটা ধর্তব্য হবে না। তার মানে হচ্ছে যে ট্রানজিশনাল পিরিয়ডে সেটা যেহেতু ডিসপোজ করার অধিকার লাভ করছে না, এই জন্য এটাকে কনস্ট্রাকটিভ পজিশন বলা যাচ্ছে না। একইভাবে যখন একজন কার্ড হোল্ডার কোনো পণ্য বা কোনো গুডস যখন পারচেস করে, তখন এই এই টাকাটা সে সাথে সাথে মার্চেন্ট পায় না, একটা প্রক্রিয়া লাগে, এই সময়টা কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এই জন্যই এই স্ট্যান্ডার্ডে এই কার্ডের মাধ্যমে এই বেচা কেনাটা বৈধ বলা হয়েছে। আপনারা জেনে থাকবেন অথবা এখনো দেখবেন, আউফি স্ট্যান্ডার্ড 2 যখন পড়বেন ক্রেডিট কার্ডের উপর, ওখানে বলা হয়েছে যে ক্রেডিট কার্ড দিয়ে স্বর্ণ বেচা কেনা বৈধ নয়। তবে হ্যাঁ, যদি কার্ড ইস্যুইং কোম্পানি সাথে সাথে সেই আহ, মূল্য পরিশোধ করতে পারে তাহলে সেটা বৈধ হবে। পরবর্তীতে যখন আবার এই পেমেন্ট কার্ডের উপর আরেকটা স্ট্যান্ডার্ড আসছে, স্ট্যান্ডার্ড নাম্বার 61, ওইখানে কিন্তু তারা মানে সুস্পষ্টভাবে বলে দিছে যে ক্রেডিট কার্ড দিয়ে স্বর্ণ রৌপ্য বেচা কেনা বৈধ। কারণ এটা আমাদের মানে কাস্টমারি প্র্যাকটিসের কারণেই মেনে নিতে হবে যে এখানে যে ডিলেটা হচ্ছে এই ডিলেটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এই জন্য এটাকে স্পট ধরেই এই পরবর্তী রুলিংটা আসছে যে ক্রেডিট কার্ড দিয়ে স্বর্ণ বেচা কিনা বৈধ হবে। একইভাবে স্বর্ণ এবং মুদ্রা এই দুইটার হুকুম একই। এই জন্য এখানে আহ যদি কেউ ক্রেডিট কার্ড দিয়ে কারেন্সি পারচেস করে, সেক্ষেত্রেও সেটা বৈধ হবে। অনেক স্যার একটা ধন্যবাদ স্যার। কোশ্চেন। জি প্লিজ প্লিজ বলেন। স্যার এখানে আমরা যে প্র্যাকটিস বলতেছি, যেটা কাস্টমারি হ্যাঁ প্র্যাকটিস, হ্যাঁ হ্যাঁ এইটাকে প্রাধান্য কেন দিব স্যার? আমরা তো শরিয়ার ক্ষেত্রে শরিয়া আগে, তারপরে প্র্যাকটিস শরিয়াকে ফলো করবে। হ্যাঁ, এটা ঠিক আছে। শরিয়াতে ওরফ ওরফ বলতে একটা কথা আছে, এইটাও শরিয়ার একটা মানে সোর্স অফ শরিয়া। যে প্রচলিত প্রথা যদি সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে প্রচলিত প্রথা যেটা সেটাও শরিয়ার বিধান হিসেবে গণ্য হবে। আরেকটা কথা আছে যে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, যারা মাদ্রাসায় পড়ছেন বুঝবেন, এটা শরীয়তের একটা মূলনীতি। সেটা হচ্ছে যে কাঠিন্য যেখানে থাকবে সেটা সহজীকরণের বিধানটাও খুঁজে নিতে হবে। এখন ধরেন এটা এমন একটা ক্রেডিট কার্ড বা এই ধরনের যে অনলাইন ট্রানজেকশন গুলো, এগুলো এখন আস্তে আস্তে মানুষের জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে যাচ্ছে যেগুলো এড়ানো যাচ্ছে না। এই জন্য ওই যে এটা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেমন সঠিক, আবার যখন আমরা ক্রস বর্ডার ট্রানজেকশন করি, ওখানে ইউসিপিডিসি অনুযায়ী কিন্তু স্পট ডে বলতে আমরা কি বুঝি, T+2, তাই না? অর্থাৎ ট্রানজেকশন ডেটের সাথে পরবর্তী 2 দিনকে কিন্তু স্পট রেট বলে, না? ঠিক না এটা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, T+2। এটাও কিন্তু বর্তমানে শরিয়া স্কলার যারা আছেন তারা এটা বৈধ বলছেন, কারণ এটা অ্যাভয়েড করার সুযোগ নেই। এজন্য এই দিকগুলো বিবেচনায়, এই মানুষের একেবারেই প্রয়োজন এই দিকগুলো বিবেচনায় এটাকে বৈধ করা হয়েছে। এটা জি আরো স্যার, বড় কোনো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও তো এটা করা হয়েছে স্যার। হ্যাঁ মানে এটা আছে, এটা আরেকটা শরীয়তের মূলনীতি আছে যে যদি এরকম প্রয়োজন হয় যেই প্রয়োজনটা মানুষের কল্যাণের জন্য খুবই প্রয়োজন, সেই ক্ষেত্রে অনেক বিষয় শিথিল করা হয়। আর দরুরাত তবিহুল মাহজুরাত, এখানে এই এই বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। আপনারা স্ট্যান্ডার্ড নাম্বার 2 ডেবিট কার্ড ক্রেডিট কার্ড করেন, ওখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছিল
যে এই ক্রেডিট কার্ড দিয়ে স্বর্ণ পারচেস করা বৈধ হবে না যদি না এই কার্ড ইস্যুইং কোম্পানি তৎক্ষণাৎ সেই মূল্য পরিশোধ করেন। এখানে একটা বিষয় আছে, আমি একটু যেহেতু প্রশ্ন করছেন একটু ডিটেল বলি। ধরেন এই যে আমরা একটু আগে বললাম না যে চেকের মাধ্যমে আপনার কনস্ট্রাকটিভ পজেশন হবে না যদি না সেই পরিমাণ অ্যামাউন্ট তার অ্যাকাউন্টে ব্লক করা না হয়। এখন ধরেন আমি আপনাকে চেক দিলাম, আমার অ্যাকাউন্টে টাকা আছে, খেয়াল করেন, আমি আপনাকে চেক দিলাম, আমার অ্যাকাউন্টে টাকা আছে, তাহলে এই চেক দিয়ে আমি স্বর্ণ পারচেস করতে পারবো কি পারবো না বলেন? আপনাদের কি পারবো, মনে হয়? যাবে, যাবে, করা কারণ যাবে। কি? কারণ কি? কারণ যে পরিমাণ চেকের অ্যামাউন্ট যেটা, সেই পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে আছে, আমার যদিও অ্যাকাউন্টে মানে আছে সিস্টেমের টাকা কারণে বহন, এটা মানে দেরিতে হ্যাঁ, আসবে। আমার অ্যাকাউন্টে টাকা আছে, টাকা বহন করাটা আমার জন্য রিস্ক, এই জন্য আমি আপনাকে চেক দিচ্ছি। এখন এই যিনি স্বর্ণ বিক্রেতা, উনি যদি ওই দিন ওই ক্যাশটা এনক্যাশ না করে পরের দিন এনক্যাশ করে, তাহলে কি এটা কি ডেফার্টমেন্ট বা এটা কি বাকি বলা যাবে? না, বাকি এটা তো বলা যাবে না, হলো বাকি বলা যাবে না, কারণ না। আমি তার জন্য টাকাটা রেডি রেখেছি। আমি এখন আমি তো অলরেডি অ্যাভেলেবল করে দিয়েছি তার জন্য। সে অ্যাভেলেবেল করে আজকে দিয়েছি, নিবে না সে কালকে ইচ্ছা নিবে না করে তার দেরিতে ব্যাপার। নিয়েছে, আচ্ছা, না, ঠিক, চেক যখন ইস্যু করছি তখন সে ওটার মালিক হয়ে গেছে ওই টাকাটা। মালিক হয়ে গেছে, এখানে ঠিক যে এক, আমার কাছে মনে হচ্ছে যে যে হুম, এখানে যদি শরীয়তের কোনো ইয়ে না থাকে সেই ক্ষেত্রে ওর ইস্যুটা আসতে পারে, হ্যাঁ, কাস্টমারি না, প্র্যাকটিসটা। না আর যদি এখানে, শরীয়তের, আমি একটু বলি, এখানে যদি না থাকে তাহলে ঠিক আছে। আর এখানে যেটা বলছে যে অ্যাকচুয়াল এবং কনস্ট্রাকটিভ, এইখানে অনলাইনে বা চেকে বা এক্সচেঞ্জের ক্ষেত্রে কনস্ট্রাকটিভের ডেফিনিশনটার উপরে হচ্ছে। আপনি যেমন বললেন আমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে এবং আমি যদি চেক দিয়ে দিই, তখন কিন্তু সে ওটার উপর মালিকানা অ্যাজ পার লিগালি তার কাছে, জি, এবং সে 2 দিন পরে নিতে পারে। যেভাবে ডেবিট কার্ড দিয়ে আমি স্বর্ণ কিনলাম, তো জি, আমার অ্যাকাউন্ট থেকে তো ডেবিট হয়ে গেল জি, এবং ইনস্ট্রাকশন গোস টু দা যার কাছ থেকে আমি কিনলাম। তো ইয়েস, সুতরাং কনস্ট্রাকটিভলি আমার কাছে কিন্তু ওই টাকার ওনারশিপটা চলে গেল এবং ইয়েস, আমি প্রোডাক্টটা কিনলাম। আমার কাছে মনে ইয়েস, হয় ইয়েস, এখানে কনস্ট্রাকটিভের ডেফিনিশনের উপরই ডিপেন্ড করছে আর কি। ইয়েস। এখানে ওইটা আমি এই জন্যই এই কথাটা বললাম যে আমি যখন একটা চেক সাইন করে তা আমার অ্যাকাউন্টে সেই ফান্ডটা অ্যাভেলেবেল করে চেকটা হস্তান্তর করলাম, ওই চেকে উল্লেখিত পরিমাণের উপর যেমন তার কনস্ট্রাকটিভ পজিশন অর্জিত হলো, ঠিক একইভাবে আমি যখন ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো পণ্য বা স্বর্ণ বা রৌপ্য পারচেস করলাম, সেই ক্রেডিট কার্ডের বাউচারে সাইন করার সাথে সাথে ঠিক চেকের মতোই সেই পরিমাণ অর্থের উপর তার কিন্তু একটা কনস্ট্রাকটিভ পজিশন চলে আসলো, এই জন্য এটা বৈধ আচ্ছা, হবে। এখানে স্যার ক্রেডিট কার্ড কথাটা কি ঠিক হবে না ডেবিট কার্ড? কারণ ক্রেডিট কার্ডে তো আমি ইন্টারেস্টের ইস্যুটা এগ্রি করে ক্রেডিট কার্ডটা অ্যাভেল করছি, সেই না, ক্ষেত্রে সেই নট জিনিস অলওয়েজ, দিয়ে নট অলওয়েজ। এক্সচেঞ্জ করা। জি। স্যার জানি না, সবসময় আমি তো আর বললাম যে সিলেক্ট করে দিলা তো, তুই জানিস না কেন? ইন্টারেস্ট তো লাগবে না এখানে সবসময়। না প্রশ্নটা না হলো না যে না এখানে, না, কিন্তু ক্রেডিট কার্ড যখন আমি নিচ্ছি তখন আমি এগ্রি করতেছি যে আচ্ছা শুনেন, যদি আমি আমি বলি সেটা তো প্রশ্নটা কি, লিগাল। আমি জি। আমি প্রশ্নটা বুঝতে পারছি, আপনি শুনেন। জি। ডেবিট কার্ডের মাধ্যমে আমি যখন কোনো স্বর্ণরূপ পারচেস করব, সেটা তো অবশ্যই বৈধ হবে, কারণ ডেবিট কার্ড মানে পাঞ্চ করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাচ্ছে। এখানে ক্রেডিট কার্ড বলার উদ্দেশ্য হলো এটা ক্রেডিট কার্ডই হবে। ক্রেডিট কার্ড বলার মানে এই জন্য এটা বলা হয়েছে যে ক্রেডিট কার্ড সম্পর্কে আমাদের একটা সন্দেহ থাকতে পারে যে ক্রেডিট কার্ডের টাকাটা তো সাথে সাথে আমার অ্যাকাউন্টে আসছে না, এই জন্য এটা দিয়ে স্বর্ণ পারচেস করা বৈধ হবে কি হবে না এটা এক সন্দেহ থাকতে পারে, এই জন্য ক্রেডিট কার্ডটাই তারা ক্লিয়ার করেছে। ডেবিট কার্ড তো অবশ্যই বৈধ। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও আমি যখন, তারা বলছে এই কথা যে আমি যখন ওই ভাউচারটাতে সাইন করলাম এবং ক্রেডিট কার্ডে আমার অ্যাভেলেবেল লিমিট যতটুকু আছে ততটুকু কিন্তু এই পরিমাণ ভাউচারের সমপরিমাণ টাকা কিন্তু আমার লিমিট ব্লক হয়ে গেল, সুতরাং সেই পরিমাণ অর্থের উপর তার একটা কনস্ট্রাকটিভ ওনারশিপ বা পজেশন তার অর্জিত হয়েছে, এই কথাটা এখানে ক্লিয়ার করতে চাইছে। এই জন্য ক্রেডিট কার্ড দিয়ে স্বর্ণরৌপ্য পারচেস করা যাবে এবং আপনার মানি এক্সচেঞ্জ করা যাবে, মুদ্রা কেনা বেচা করা যাবে। আচ্ছা, এবার আরেকটা দিক আসছে, আরেকটা ডাইমেনশন, যে এই যে আমরা মুদ্রা বেচা কেনার কথা বলছি, এই মুদ্রা বেচা কেনা এজেন্সিশিপ বৈধ কিনা।
হ্যাঁ, প্রথমে বলছে 271-এ তারা বলছে ইট ইজ পারমিসিবল টু অ্যাপয়েন্ট অ্যান এজেন্ট টু এক্সিকিউট এ কন্ট্রাক্ট অফ সেল অফ এ কারেন্সি উইথ অথরাইজেশন টু টেক পজিশন অফ অ্যান্ড ডেলিভারি অফ অ্যান্ড ডেলিভার দ্য কাউন্টার ভ্যালু। অর্থাৎ আপনি এজেন্সিটা করতে পারবেন, তাকে যদি আপনার এটার অথরিটি দেন, অর্থাৎ মুদ্রা বুঝে নেওয়া এবং কাউন্টার ভ্যালুটা বুঝে নেওয়া, দখল বুঝে নেওয়া, এটার অথরিটি যদি দেন সেক্ষেত্রে এজেন্ট করতে পারবেন। পরবর্তী শর্তে বলা হয়েছে যে উইদাউট অথরাইজিং হিম টু টেক পজিশন অফ দ্য অ্যামাউন্ট সোল্ড, অর্থাৎ যে কাউন্টার ভ্যালুটা মুদ্রা বেচা কেনার যে কাউন্টার ভ্যালুটা, অর্থাৎ আপনি ডলার দিয়ে টাকা, টাকা দিয়ে ডলার, তাকে আপনি বেচার জন্য অথরাইজ করতে পারবেন, কিন্তু কাউন্টার ভ্যালু তাকে যদি আপনি অথরিটি নাও দেন যে তুমি মুদ্রা বেচা কিনা করবো, কাউন্টার ভ্যালুটা তুমি নিতে পারবে না, সেটাও বৈধ। অর্থাৎ কাউন্টার ভ্যালু অ্যাকসেপ্ট করা বা রিসিভ করার অধিকার সহ এজেন্ট করা বৈধ, আবার কাউন্টার ভ্যালু রিসিভ করার অধিকার না দিয়েও এজেন্ট নিয়োগ করা বৈধ। বাম পাশে একটু ব্যাখ্যা দিয়েছি, দেখেন যে আহমদ অ্যাপয়েন্টস হাসান টু সেল ইস $1 1000। এখানে আহমদ হাসানকে $1000 বিক্রির জন্য একটা এজেন্ট নিয়োগ করলো। হাসান কি করলো, সে একটা বায়ার খুঁজলো এবং রেট ফাইনাল করলো, এবং যখন বায়ার তাকে টাকাটা দিল তখন ডাইরেক্টলি আহমদ সেটা রিসিভ করলো। এটা যেমন হইতে পারে, আবার বায়ার যদি সরাসরি আহমদের অ্যাকাউন্টে দিয়ে দেয়, ওই এজেন্ট হাসানের হাতে না দেয়, এখানে বলছে দুইটাই বৈধ হবে। অর্থাৎ আপনি কাউন্টার ভ্যালু রিসিভ করার ক্ষমতা দিয়েও এজেন্ট করতে পারবেন, কাউন্টার ভ্যালু রিসিভ করার ক্ষমতা না দিয়েও কাউকে এজেন্ট করা যাবে। 273, it is permissible to authorizing taking possession of the counter value after the execution of a contract of a currency exchange, provided such position is completed by the authorized agent at the closing of the transaction। এই কথাটা আগেও গেছে, অর্থাৎ কাউন্টার ভ্যালুটা আপনার ট্রানজেকশন শেষ হওয়ার সাথে সাথে এক্সচেঞ্জ হতে হবে, এখানে উভয় পক্ষ আলাদা হয়ে যাওয়ার আগেই। এটা এগুলো আমাদের এজেন্সিশিপ। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসেন ইউজ অফ মডার্ন মিনস অফ কমিউনিকেশন ফর কারেন্সি ট্রেডিং। কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে আমরা আধুনিক তথ্য প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে পারি সেটার কথা বলবো। Bilateral contracting between two parties at different remote place using modern communication means has the same juristic consequences as execution of the contract in on and same place। এখানে স্ট্যান্ডার্ড একটা বানান ভুল আছে, এটা এম না তো সেম হবে, আমি এটা ঠিক করে নাই যেহেতু স্ট্যান্ডার্ডে এইভাবেই আছে। অর্থাৎ আপনার দুই পক্ষ একত্রে এক বৈঠকে বসে লেনদেন করা আর আধুনিক কোনো প্রযুক্তির সাহায্যে রিমোট কোনো প্লেস থেকে দুই পক্ষের লেনদেন করা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই রকম। An offer made for a stated period which is transmitted by one of the prescribed means of communication remains binding on the offerer during that period। কেউ যদি অনলাইনে কোনো অফার দেয়, কারেন্সি সেলের কোনো অফার দেয়, যে সময়ের জন্য অফারটা দিয়েছে ততক্ষণ পর্যন্ত এটা তার জন্য একটা বাইন্ডিং প্রমিস হবে। যেমন কেউ যদি বলে যে আমি $1000 এই রেটে বিক্রি করবো, এটা 24 ঘন্টার মধ্যে যদি কেউ কিনতে চায় এই রেট থাকবে, তাহলে 24 ঘন্টা ওভার হওয়ার আগে সে তার মাইন্ড চেঞ্জ করতে পারবে না। নেক্সট হচ্ছে 29, বিলেটারাল প্রমিস টু পারচেজ অ্যান্ড সেল কারেন্সিস। দ্বিপাক্ষিক চুক্তি যদি হয়, দ্বিপাক্ষিক ওয়াদা বা দ্বিপাক্ষিক অঙ্গীকার যদি হয় কারেন্সি বিক্রয়ের ক্ষেত্রে, সেটার বিধান কি? A bilateral promise to purchase and sell currencies is forbidden if promise is binding। যদি উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক হয় এই ধরনের দ্বিপাক্ষিক প্রমিস করা, অঙ্গীকার করা, এটা নিষিদ্ধ। ইভেন ফর দ্য পারপাস অফ হেজিং এগেনস্ট কারেন্সি ডিভ্যালুয়েশন রিস্ক, মুদ্রার দামের ওঠানামা জনিত কোনো লোকসান থেকে বাঁচার জন্য যদি এই ধরনের কোনো দ্বিপাক্ষিক বাধ্যতামূলক অঙ্গীকার করা হয় সেটা শরীয়তে নিষিদ্ধ। However, a promise from one party is permissible even if the promise is binding। যদি এক পক্ষ বাধ্যতামূলক কোনো অঙ্গীকার করে তাহলে সেটা বৈধ হতে পারে। স্যার এটা একটা Parallel উদাহরণ contract- দেওয়া যাবে স্যার? জি, এটা একটা উদাহরণ দেওয়া যাবে স্যার? আচ্ছা উদাহরণ দেন। উদাহরণটা হলো, ধরেন আপনি আর আমি একটা অঙ্গীকার করলাম
যে আমি আগামীকাল আপনাকে 1,000 ডলার দিব, আপনি অঙ্গীকার করলেন যে 1,000 ডলার আমি 1,20,000 টাকা দিব, রেটটা ঠিক হয়ে গেল। উভয় পক্ষের জন্য যদি এটা বাধ্যতামূলক হয় তাহলে এটা অবৈধ। অবৈধ কারণ কি? এটা আগে থেকে বলা আসছে যে মানি এক্সচেঞ্জটা হতে হবে হাতে হাতে, নগদে। এবং এটা যদি সেম মুদ্রা হয় তাহলে সমান সমান, আর যদি ভিন্ন মুদ্রা হয় তাহলে সেখানে মূল্য কম বেশি হইতে পারে। এখানে যে জিনিসটা হচ্ছে না সেটা হচ্ছে নগদে লেনদেনটা হচ্ছে না। নগদে হচ্ছে না কি কারণে? আমার লেনদেন চুক্তিটা হয়ে গেছে, এখন শুধু কাউন্টার ভ্যালুটা আমরা এক্সচেঞ্জ করতেছি আগামীকাল। এটা হবে না, কাউন্টার ভ্যালুটা সেম বৈঠকে এক্সচেঞ্জ করতে হবে, এটা হচ্ছে শরীয়তের নিয়ম। তাই উভয় পক্ষ যখন এরকম বাধ্যতামূলক অঙ্গীকার করে তার মানে চুক্তিটা হয়ে গেছে, বেচা কেনাটা হয়ে গেছে, শুধু কাউন্টার ভ্যালুটা বাকি আছে, এই জন্য এটা বৈধ না। তবে এক পক্ষ যদি বাধ্যতামূলক অঙ্গীকার করে যে আমি আপনার কাছে আগামীকাল 1,000 ডলার 1,20,000 টাকায় বিক্রি করব, এটা যদি সে নিজের উপর নিজে বাধ্যতামূলক করে নেয় তাহলে সেটা বৈধ হবে। ক্লিয়ার হয়েছেন? অনেক ধন্যবাদ স্যার, জি, জাজাকাল্লাহ। শুক্রিয়া। 292, parallel purchase and sale of currencies is not permissible as it incorporate one of the following invalidating factors. একটা এখানে ছিল, তার মানে কি, এই যে বাইল্যাটারাল ওয়াদ যেটা জি কারেন্সি বা ইসলামের ক্ষেত্রে, তাহলে এটা বৈধ না। বৈধ না। বাট একটা পার্টি যদি সিঙ্গুলার ওয়াদ করে এবং তার জি উপর যদি সে বাইন্ডিং করে, তাহলে এটা হইতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আমার মানে আমাদের সময় অনেক চলে গেছে, নাহলে এখানে একটা ইন্টারেস্টিং আলোচনা ছিল। আচ্ছা বলেন, এই যে এক পক্ষ যদি বাধ্যতামূলক অঙ্গীকার করে, এই অঙ্গীকারের কি মূল্য আছে বলেন তো? আসলে মূল্যহীন অঙ্গীকার, কারণ আপনি মানে আমি আমি বাইল্যাটারাল আপনার ওয়াদের চলতে। আমি আপনাকে বললাম যে আমি বাধ্যতামূলক একটা অঙ্গীকার করলাম, আপনাকে আমি 1,000 ডলার দেবো 1,20,000 টাকা, পরের দিন আমি দিলাম না, আপনি কিছু করতে পারবেন? না, কিছুই করতে পারবো না। এই জন্যই এটা শরীয়তে বৈধ, বাধ্যতামূলক। এটা হচ্ছে নৈতিকতার বিষয়, মোরালিটির বিষয়। যে আমি যেহেতু বাধ্যতামূলক অঙ্গীকার করেছি, আল্লাহ তাআলা বলছে আউফু বিল উকুদ, এটা আল্লাহ তাআলার নির্দেশ যে তুমি ওয়াদা করলে সেটা পালন করো। তাহলে এটা আমার জন্য আমি বাধ্যতামূলক করেছি, তার মানে এটা আমার উপর ফরজ হয়ে গেছে। তো আমি যদি নৈতিকতার অনুসারী হই তাহলেই শুধু আউফির এই ইয়েটা কাজে লাগবে। আর যদি আমার মধ্যে নীতি নৈতিকতা না থাকে তাহলে এই এক পক্ষ প্রমিস, এটা কোনো প্রমিস না। আচ্ছা, নেক্সট হচ্ছে 292, প্যারালাল পারচেজ অ্যান্ড সেল অফ কারেন্সি। মানে প্যারালাল পারচেজ মানে কি? পারচেজ অ্যান্ড সেল মানে হলো আপনি একজনের সাথে একটা বাইং চুক্তি করবেন, আরেকজনের সাথে একটা সেলিং চুক্তি করবেন। এই যে একটা এগেনস্টে আরেকটা চুক্তি করা, এখানে কিছু ইনভ্যালিডেটিং ফ্যাক্টরস আছে, অর্থাৎ কিছু ইমপারমিসিবল কিছু এলিমেন্ট আছে। এখানে তিনটা এলিমেন্টের কথা তারা বলছে। প্রথমত, there is no delivery and receipt of the two currencies brought and sold. এই প্যারালাল পারচেজ এবং সেলের মাধ্যমে এখানে দুইটা কারেন্সি আসলে কি হয় না, ডেলিভারি হয় না, এক্সচেঞ্জ হয় না, and thus the contract amounts to a deferred sale. ফলে এই বেচা কেনাটা একটা বাকিতে বেচা কেনায় পরিণত হয়, যেটা না নাজায়েজ। মুদ্রা বেচা কেনা বাকিতে যায়। মেকিং এ কন্ট্রাক্ট অফ কারেন্সি এক্সচেঞ্জ কন্ডিশনাল অন অ্যানাদার কন্ট্রাক্ট অফ কারেন্সি এক্সচেঞ্জ। এখানে আরেকটা ইনভ্যালিডেটিং ফ্যাক্টরস হলো যে একটা কন্ট্রাক্টকে আরেকটা কন্ট্রাক্টের সাথে কন্ডিশনাল করা হয়। আমি অমুকের কাছ থেকে 1,000 ডলার কিনবো এত রেটে, আপনার কাছে আমি এটা এত রেটে বিক্রি করব। এই যে একটা কন্ডিশন, একটা কন্ট্রাক্টের সাথে আরেকটা কন্ট্রাক্টকে কন্ডিশনাল করা, এটাও শরীয়তে নাজায়েজ। আমাদের একজন একটা চ্যাট বক্সে একটা প্রশ্ন করেছেন যে কেউ যদি ফরেন কারেন্সিতে লোন নিয়ে টাকা লক করে পরে ফেরত দেয় আস্তে আস্তে, তাহলে সমস্যা আছে? যেমন কি আমেরিকা থেকে কার্ডের মাধ্যমে পে করে কাউকে 1,000 ডলার দিল, সেদিন এক্সচেঞ্জ রেট সাপোজ 120 টাকা, এখন 1,20,000 টাকা পরে ফেরত দিল 2-3 বারে। এটা তাহলে এটা যদি আপনাদের পরীক্ষায় আসে, এই সিনারিওটাই যদি পরীক্ষায় আসে, আপনারা কি জবাব দিবেন বলেন? এই সিনারিওটা তো আসতেই পারে, পরীক্ষায় এই ধরনের সিনারিও আসে। এটা বৈধ হবে ততটুকু যতটুকু আপনি নগদে এক্সচেঞ্জ করেছেন, ততটুকু বৈধ হবে। বাকিটা যতটুকু এক্সচেঞ্জ করেন নাই ততটুকু আপনার ইমপারমিসিবল হবে, বৈধ হবে না। যতটুকু বাকি রাখছেন ততটুকু বৈধ হবে না। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর হলো এই যে এই ধরনের প্যারালাল বাইং সেলিং অফ কারেন্সিতে আরেকটা অবৈধ এলিমেন্ট হলো বিলেটারাল
promise that is binding on both parties to the contract of currency exchange and this is not permissible. এটা কিন্তু আগেই বলা হলো যে এই ধরনের যদি উভয় পক্ষ বা দুই পক্ষ যদি বাইন্ডিং প্রমিস করে তাহলে এটা ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট হয়ে যায়, কিন্তু কাউন্টার ভ্যালুটা এক্সচেঞ্জ বাকি থাকে, এই জন্য এটা বৈধ না। তাহলে প্যারালাল পারচেজ এন্ড সেলের ক্ষেত্রে তিনটা ইনভ্যালিডেটিং ফ্যাক্টরস তারা আমাদেরকে এখানে বললো। একটা হলো যে এখানে আসলে বাস্তবে যখন এটা চুক্তি হচ্ছে তখন ডেলিভারি এবং রিসিট হচ্ছে না, বাকিতে থাকতেছে। আরটা হচ্ছে একটা চুক্তি আরটার সাথে কন্ট্রাকচুয়াল হয়ে যাচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছে, কন্ডিশনাল হয়ে যাচ্ছে। আরটা হলো এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি যখন বাইন্ডিং হয় তখন এটা আগের শর্ত অনুযায়ী এটা নট পারমিসিবল হয়ে যায়। নেক্সট হচ্ছে 293, it is not permissible for one of the partners in musharaka or mudaraba to be a guarantor for the other partners or to protect the latter from the risks of dealing in currencies. মুদ্রা বেচা কেনার ক্ষেত্রে ঝুঁকি আছে, দাম ওঠানামা জনিত লোকসান হইতে পারে, এই জন্য মুশারাকা বা মুদারাবার কোনো পার্টনার অন্য পার্টনারকে এই লোকসান পুষিয়ে নেওয়ার জন্য গ্যারান্টি দিতে পারবে না। However, it is permissible for the third party to volunteer being a guarantor for that purpose, provided this guarantee is not stated in the contract. তবে কোনো থার্ড পার্টি যদি স্বাধীনভাবে কারো ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কোনো গ্যারান্টি দেয় সেটা বৈধ হতে পারে, বৈধ হবে, তবে সেটা কন্ট্রাক্টে উল্লেখ থাকতে পারবে না, কন্ট্রাক্টের শর্ত হবে না। এক্সচেঞ্জ অফ কারেন্সিজ দ্যাট আর ডেটস ওড বাই দ্য পার্টিস, উভয় পক্ষের কাছে যদি ঋণ থাকে, সেই ঋণটা যদি এক্সচেঞ্জ হয়, সেটেল হয়, তাহলে সেটার বিধান কি এটা এখন বলতেছে। An exchange of amount denominated in currencies that are debt established in obligation on the debtor is permissible if this results in the settlement of two debts in place of a bilateral exchange of currencies and in the fulfillment of the obligation in respect of these debts. এটা ইংরেজিটা একটু কঠিন করে ফেলছে, এখানে আমি সহজ ভাষায় এই কথাটা বাংলায় মানে সহজ ইংরেজিতে বাম পাশে বলে দিছি, দেখেন। অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে যদি ডিফারেন্ট কারেন্সিতে ঋণ থাকে, একজন আরেকজনের কাছে টাকা পায়, সেই জন আবার তার কাছে ডলার পায়, তাহলে একজন টাকায় ঋণী আরেকজন ডলারের ঋণী। বলা হচ্ছে এ ধরনের ঋণকে যদি সেটেল করা হয়, ভিন্ন কারেন্সির ঋণটা, তাহলে এটা বৈধ হবে। তবে এটার দুইটা ধরন আছে, এই ধরন দুইটা নিচে বলতেছে, দেখেন। প্রথম ধরন হলো ডিসচার্জ অফ টু ডেটস when one party owes an amount from ধরন মানে কি দুইটা নেচার দেখাইছে এখানে। ধরেন এই যে এটার বাম পাশে একটু সহজ করে লিখে দিয়েছে, যেমন একজন এ বির কাছে দিনারে ঋণী, অর্থাৎ বি এর কাছে দিনার পায় 100 দিনার, আবার এ বির কাছে 500 দিরহাম পায়। they agree on an exchange rate on dinar 5 dirhams. খেয়াল করেন, তারা এগ্রি হলো যে আমরা ঋণটা এখন আমরা সেটেল করে ফেলি। এই সেট আপের রেটটা কি হবে? রেটটা হবে যে 1 দিনার 5 দিরহাম at the rate 100 dinars 500 dirham, so they can connect both dates entirely. তারা এটা সেটেল করে ফেলতে পারে। or if the amounts don't match exactly, they can cancel part or pay receipt the balance in cash. সেক্ষেত্রে পার্টলি যদি অ্যাডজাস্ট করে বাকি টাকা যে অতিরিক্ত পায় সেটা যদি ক্যাশে নিয়ে নেয়, এই ধরনের সেট আপ করাটাও বৈধ হবে। এটা আরবিতে মুসাক্কা বলে, মুসাক্কার উপর আলাদা স্ট্যান্ডার্ড আছে, অফিস স্ট্যান্ডার্ডে মুসাক্কার উপর সম্ভবত স্ট্যান্ডার্ড নাম্বার 4। সেটা মানে উভয় পক্ষ যদি এক পক্ষ আরেক পক্ষের সাথে ঋণী থাকে তাহলে সেই ঋণটাকে সেটেল করা, এটা ব্যাংকিং নিয়মেও আছে। যেমন আমার কাস্টমার যে আমার কাছ থেকে বিনিয়োগ নিয়েছে, তার একটা কারেন্ট অ্যাকাউন্টে যদি টাকা থাকে, তাহলে যেই পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে আছে সেই পরিমাণ ঋণ কিন্তু আমি সেট আপ করতে পারি, আর বাকিটা আমি তার কাছে ক্লেম করতে পারি। একই রকম এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে the creditors making payment of a debt due to him in currency different from that in which the debt was incurred, provided the settlement is effected as a spot transaction. ধরুন আপনি মুরাবাহা করছেন অথবা কারো কাছে আপনি ডলার পান, এখন সে টাকায় পরিশোধ করতে চায়, সেটা পারবে, তবে স্পট রেটে সেটা লেনদেন করতে হবে। যেই দিন সেটা সেটেল করতেছে সেই দিনের রেটটা প্রযোজ্য হবে। কম্বিনেশন অফ কারেন্সি এক্সচেঞ্জ অ্যান্ড ট্রান্সফার অফ মানি, এই যে আমরা বিদেশ থেকে যে রেমিটেন্স আমাদের দেশে আসে,
এই রেমিটেন্সে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ হয়, আবার সেই কারেন্সিটা আবার আমাদের দেশে ট্রান্সফার হয়। এখানে দুইটা কাজ হয়। এই দুইটা কাজ এটা কিভাবে বৈধ সেখানে এটা আলোচনা করছে। ইট ইজ পারমিসিবল টু এক্সিকিউট এ ফাইন্যান্সিয়াল ট্রান্সফার অফ মানি রেমিটেন্স ইন এ কারেন্সি ডিফারেন্ট ফ্রম দ্যাট প্রেজেন্টেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ফর দ্য ট্রান্সফার। কেউ যদি এখানে ধরেন একজন লোক সৌদি আরব থাকে, সে হয়তো কোনো মানি ট্রান্সফার কোম্পানিতে গিয়ে রিয়াল জমা দিল, তো এই রিয়ালটা ওই কোম্পানি গ্রহণ করলো, এখানে একটা কারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে। দিস ট্রানজেকশন কনসিস্ট অফ কারেন্সি এক্সচেঞ্জ এফেক্টেড থ্রু অ্যাকচুয়াল অর কনস্ট্রাকটিভ পজিশন বাই ডেলিভারিং অ্যান অ্যামাউন্ট অর কারেন্সি দ্যাট ইজ এভিডেন্স বাই এ ব্যাংক ড্রাফট। হতে পারে সেই লোক ক্যাশ টাকা নিল, আবার হতে পারে সেই লোক একটা ইনস্ট্রুমেন্ট নিল, এটা ফরেন ড্রাফট হইতে পারে অথবা কোনো ডকুমেন্ট হইতে পারে। এই যে যেই টাকাটা, যেই রিয়ালটা সে কোম্পানিকে দিল, কোম্পানি তার এগেনস্টে যে ইনস্ট্রুমেন্টটা ইস্যু করলো, এটা হচ্ছে তার কনস্ট্রাকটিভ পজিশন, অর্থাৎ এই পরিমাণ ডলার সে জমা দিয়েছে বা রিয়াল জমা দিয়েছে। পরবর্তীতে ওই কোম্পানি যখন বাংলাদেশে এটা টাকায় পরিবর্তন করে ট্রান্সফার করলো, এখানে একটা হাওয়ালা হলো। হাওয়ালা মানে কি, যে একজনের ঋণ, মানে আমার ঋণটা আরেকজনের কাছে ট্রান্সফার করা, ট্রান্সফার অফ এ ডেট ফ্রম এ ডেটর টু অ্যানাদার ডেটর। অথবা যদি কোনো ক্রেডিটর তার যে পাওনা সেটা যদি অন্যকে দিয়ে দিতে বলে, সেটাও এক ধরনের হাওয়ালা। তো এখানে যখন একজন লেবার বা একজন বাংলাদেশি শ্রমিক কোনো ট্রান্সফার কোম্পানিতে, মানি এক্সচেঞ্জ কোম্পানিতে তার রিয়ালটা জমা দিল, জমা দেওয়ার পর সে একটা ইনস্ট্রুমেন্ট নিল, এটা তার কনস্ট্রাকটিভ পজিশন। আবার এই যে ডলারটা সে জমা দিয়ে তাকে দায়িত্ব দিল যেটা বাংলাদেশে পাঠিয়ে দেন, তাহলে সেই কোম্পানি তার কাছে কিন্তু এক ধরনের ঋণই হলো। আর এই ঋণটা সে যখন আবার বাংলাদেশে তার ওই বেনিফিশিয়ারির কাছে ট্রান্সফার করলো, তাহলে এই না একটা ঋণ ট্রান্সফার হয়ে গেল। এটাকে আরবিতে হাওয়ালা বলে, ঋণ ট্রান্সফার। আচ্ছা, forms of dealing in currencies via institutions. Among the forms that are not permissible is the customer of an institution entering into currency trading of amount of money exceeding the amount of money he owes. ব্যাংকে একজন কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারের কাছে যে পরিমাণ টাকা আছে তার চেয়ে যদি বেশি সে ফরেন কারেন্সি পারচেস করে, এই যে বেশি পরিমাণে পারচেস করলো, এটা ব্যাংকের কাছে সে ঋণী হইলো, অর্থাৎ ওভারড্রাফট ফেসিলিটি যেটা নিল, এটা কারেন্সি এক্সচেঞ্জের ক্ষেত্রে নট পারমিটেড, বৈধ না। আচ্ছা, এখানে যিনি প্রশ্ন করছেন, আপনি যদি প্রশ্নটা মুখে বলেন তাহলে বোধহয় একটু সুবিধা হয়, লেখাটা অনেক দীর্ঘ, আমি পড়তে পারি নাই। আচ্ছা, আমি আলোচনাটাকে শেষ করি, আমাদের প্রায় শেষের দিকে। তাহলে এটা আমরা জানলাম যে এখানে ফরেন কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে কেউ যদি ব্যাংকের ওভারড্রাফট ফেসিলিটি নেয়, সেটা বৈধ হচ্ছে না। স্যার এই নেক্সট, ক্ষেত্রে তাহলে আমাদের যারা ইম্পোর্টার থাকে, ইম্পোর্টারের জন্য যে আমি অ্যাডভান্স রেমিটেন্স করি, তার ওডি অ্যাকাউন্ট ডেবিট করে নিয়ে আমি যদি রেমিটেন্সটা পাঠাই, তাহলে কি এটা অবৈধ হয়ে যাবে? মানে আপনি তাকে ডলার ঋণ দিলেন, ডলারে তাকে একটা কোনো একটা প্রোডাক্টের জন্য পেমেন্ট দিলাম আমি বাইরে, হ্যাঁ, সে ওর টাকা কিন্তু দিছে না, সে টাকা সেটা দিছে না দেয় তার নাই, অ্যাকাউন্টে ওডি ফ্যাসিলিটি আছে, ওডিটা। ওডি ফ্যাসিলিটি, এই জিনিসটাই হুবহু আপনি যেটা বলছেন সেটাই এখানে বলা হচ্ছে, এই ধরনের ট্রানজেকশন শরীয়তে বৈধ না। অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে, ইট ইজ নট পারমিটেড ফর দ্য হ্যালো, আসসালামু ইনস্টিটিউশন। আলাইকুম। হ্যালো প্লিজ প্লিজ প্লিজ, স্যার, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার, আপনি বলেন। আচ্ছা স্যার, আমি যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে, সাপোজ বাংলাদেশ থেকে তো বাইরে টাকা পাঠানো বেশ হ্যাসেল। সাপোজ বাংলাদেশের এখন অনেকেই, অনেক স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করে। এখন সাপোজ ধরেন লন্ডনে আমার এক আত্মীয় আছে, সে হুম বাংলাদেশে 2000 পাউন্ড পাঠাবে, আজকে পাঠাবে। আজকে পাঠাইলে সে কত করে পাইতো? 150 টাকা করে, 3 লাখ টাকা পাইতো। তো হুম আমি ওনাকে বললাম, ঠিক আছে ভাই, আমার আসলে 2000 পাউন্ড ওখানে দরকার, আপনি হুম ওখানে আমার পেমেন্টটা করে দেন। আমি আপনাকে, আমার কাছে বর্তমানে টাকা নাই, আমি আপনাকে এ, তিন মানে 3 লাখ টাকা বা 2000 পাউন্ডে, উনি তো দিচ্ছে পাউন্ডে, এই টাকাটা ওকে, আমি পরে দিব, 1 মাস জি পরে দিব সাপোজ। জি এখন জি উনি আজকে যদি টাকাটা দেশে পাঠাইতো, উনি তো হুম 3 লাখ টাকা তার রিলেটিভ পাইতো, জি তার ফ্যামিলি পাইতো আর কি।
হুম এখন হুম 1 মাস পর মানে উনি কি মানে এই লোনটা কি মানে এভাবে করা যায় না যে আমি 3 লাখ টাকা, যেহেতু আমি টাকাটা বাংলাদেশ থেকেই দিব, আমার মানে লন্ডন থেকে দেওয়ার কোনো ওয়ে নাই, ওখানে আমার হুম। টাকা নাই, আমি বাংলাদেশ থেকে যেহেতু দিব, তাহলে কি আমি পরবর্তীতে ওনাকে 3 লাখ টাকা এক্সচেঞ্জ রেটটা ওই ওখানে লক থাকবে না, যে আমি পরবর্তীতে ওনাকে 3 লাখ টাকাই দিব, সাপোজ এক্সচেঞ্জ রেট কমে গেল বা বেড়ে গেল, তাহলে কি 1 মাস পর উনি 2 লাখ 90 নিবে অথবা 3 লাখ 10 আচ্ছা, নিবে? বুঝতে পারছি আপনার কোশ্চেনটা, বুঝতে পারছি। আর বাকি যারা আছেন আপনারা বলেন, এই ধরনের লেনদেনটা বৈধ হবে না হবে না? অবৈধ হবে। স্পটে হলে বৈধ, স্পটে না হলে স্পটে অবৈধ। করতে হবে, হবে না। এটাই এখানে করা যাবে। স্পটে মানে কি, উনি রেটটা ঠিক করছে স্পটে, বাট টাকাটা দিবে পরে, বৈধ হবে না না না, হবে না? হবে না, না। বৈধ হবে না, হবে না। হবে না। হবে না, ক্লিয়ার একদম, এটা যে বৈধ হবে না এতে কোনো সন্দেহ নাই। রেট ঠিক করছি আজকে, আমরা মানে টাকা দিব পরে, আমি পাউন্ড এখন নিচ্ছি টাকা দিচ্ছি, অথবা পাউন্ড পরে দিব টাকা পরে নেব, কোনোটাই বৈধ না। রেট যখন আমার এক মানে আমরা কাউন্টার ভ্যালুটা এক্সচেঞ্জ করব, তখনই রেটটা ঠিক করতে হবে এবং তখনই উভয় কাউন্টার ভ্যালুটা এক্সচেঞ্জ হইতে হবে। আচ্ছা, এবার আমরা 212(2), it is not permitted for the institution to lend the customer a sum of money on the condition that currency dealing must be effected with that institution and not with any other. এ ধরনের শর্ত দেওয়া যে আমি আপনাকে কারেন্সি ট্রেডিং এর জন্য সুযোগ দিব, বাট এই ট্রেডিংটা আমার প্রতিষ্ঠানের মাধ্যমেই করতে হবে, এই ডিলিংটা আমার প্রতিষ্ঠানের মাধ্যমেই করতে হবে, অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে করা যাবে না, এ ধরনের শর্ত আরোপ করা শরীয়তে বৈধ না। এই ছিল আমার মোটামুটি স্ট্যান্ডার্ড। আমাদের তো সময় 10টা 20 বাজে, আমরা কি কিছু প্রশ্ন আলোচনা করব নাকি আমরা শেষ করব প্লিজ? স্যার এই লাস্টেরটা একটা উদাহরণ দেবেন স্যার। এটা হলো, ধরেন আপনি একজন কাস্টমারকে কারেন্সি ট্রেডিং এর জন্য আপনার অ্যাকাউন্টে, ধরেন ওই আপনার কাস্টমারের অ্যাকাউন্টে টাকা আছে, অথবা আপনি তাকে ঋণ দিচ্ছেন, কর দিচ্ছেন, বা যে কোনো এটা হচ্ছে, এখানে ল্যান্ড দ্য কাস্টমার বলছে, তো আমরা কর দিয়ে হাসানা ধরি, কারণ ইন্টারেস্ট বেসড লোন তো এমনিতেই হারাম। তো কাস্টমারকে আপনি কর দিচ্ছেন এই শর্তে যে এই কারেন্সি ট্রেডিংটা আমার মাধ্যমেই করতে হবে, অর্থাৎ আমার মাধ্যমে এই ডলারটা আপনি বেচা কেনা করতে হবে, এই ধরনের শর্ত দেওয়া, এটা নাজায়েজ। নাজায়েজ কারণ কি, কারণটা বলি তাহলে বুঝবেন। কারণ হলো, কাউকে কর দিয়ে সেই করদের এগেনস্টে কোনো বেনিফিট নেওয়া, এটা হচ্ছে শরীয়তে অবৈধ। তার মানে আপনি এই শর্ত আরোপ করার একটা উদ্দেশ্য এটা হতে পারে যে আপনার মাধ্যমে কারেন্সিটা ট্রেডিং করলে আপনি এখান থেকে একটা এক্সচেঞ্জ কি গেইন পাবেন, পাবো। একটা, এক্সচেঞ্জ গেইন পাবো। ইয়েস, আপনি একটা এক্সচেঞ্জ গেইন পাবেন, এই জন্য আপনি এই শর্ত আরোপটা করছেন। তার মানে হলো আপনি কর দিয়ে একটা বেনিফিট নেওয়ার একটা ইচ্ছা বা একটা শর্ত আরোপ করছেন, এই জন্য এটা বৈধ। ক্লিয়ার? অনেক ধন্যবাদ। জি স্যার। স্যার কি ধরনের কোশ্চেন হয় সাধারণত আউফিতে? আউফিতে কি ধরনের কোশ্চেন হয় আমি দু একটা নমুনা আপনাদের দেখাই, রাতও অনেক হয়ে গেছে। তার আগে আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। তবে একটা জিনিস একটা আপনাদের একটা কোশ্চেন ছিল আমার ছোট। হ্যাঁ বলেন সেটা প্লিজ হলো প্লিজ। ওই আমাদের বর্তমানে ইসলামী ব্যাংকগুলোতে কর এগেইনস্ট এমটিডিআর অথবা এমএমপিপিটি এই জাতীয় একটা প্রোডাক্ট চালু আছে। জি। তাহলে এই 2.12/2 হ্যাঁ, এটার এগেইনস্টে ওটা কি তাহলে বর্তমানে যে আমরা এখানে প্র্যাকটিস করি এটা এখানে কি বৈধ এখানে হবে? ওটা আবার এখানে খাটবে না, কারণ ওখানে যদিও আমরা কর বলি, আপনাদের কোনো ব্যাংকের সিস্টেম কি জানি না, আমাদের আইবিপিএলসি তে ওই করটা হচ্ছে গ্রাহকের টাকাটাই আমরা তাকে কর দেই। আহ, এখানে এক ধরনের উইথড্রয়াল হয় আর কি, যদিও নাম দেওয়া হচ্ছে কর। তো বাট এখানে এটা তো ব্যাংক তো বেনিফিট যুক্ত ব্যাংক, হয়ে যাচ্ছে না? কারণ আমি হ্যাঁ গ্রাহকের টাকাটাই তাকে ফেরত দিচ্ছি, তার টাকাই তাকে হ্যাঁ 10 টাকা থেকে 8 টাকা ফেরত দিচ্ছি। জি। বাট দেখা যাচ্ছে যে বাকি 2 টাকা যে রয়ে গেছে, 2 টাকার উপরে আমি তাকে প্রফিট দিচ্ছি, বাকি 8 টাকার উপর দিচ্ছি না। তাহলে এটা একটা এক ধরনের বেনিফিট হয়ে যাচ্ছে, ওয়ান কাইন্ড অফ। এটা কি কি ধরনের বেনিফিট হলো? আমি আমি গ্রাহক টাকা গ্রাহককে দিয়ে আমি এটাকে কর বলতেছি, আবার তার ওই হুম 8 টাকার উপর আমি কোনো প্রফিট তাকে দিচ্ছি না। হুম। তো আট এই টাকা টাকাটা প্রফিট আমাকে মানে মানে আহ, তার, যদি আমার কাছে তার 10 টাকা থাকে, আমি 8 টাকা তাকে কর দিচ্ছি, আমি তো 2 টাকার উপরেই বেনিফিট দিব নাকি, নাকি ঠিক আছে, 10 বাট টাকার উপর দিব? কর কিন্তু যেহেতু মানে এখানে কর আমার দিলে তো টাকা ওটা তো বন্ধ আমি করতে নিচ্ছি, হবে। আমার টাকা আমি কর, নিয়ে নিচ্ছি, কাজে কোনো সমস্যা নাই তো। হ্যাঁ। না না, কর আসাম আরিফিন সাহেবের ক্ষেত্রে আমি একমত। জি। যদি আমি কর দিয়ে দিই তাহলে আমি এমটিডিআর এর ওইটা বন্ধ করবো কেন, প্রফিট দেওয়া বন্ধ মানে মানে করবো কেন? মানে আপনার কথা হলো যে সে আমার কাছে 10 টাকা রেখেছে, যদিও সে 8 টাকা আমি তাকে কর দিয়েছি, যেহেতু এটা কর বলতেছি, তাহলে তাকে আমি
ওই 8 টাকার উপর প্রফিট দিব না কেন? বন্ধ করলাম কেন? বন্ধ করবেন লোন কেন? বা তাহলে তো ইনভেস্টমেন্টের সাবস্টিটিউট আসছে, লোন বা ইনভেস্টমেন্টের সাবস্টিটিউট, এটাকে আসলে ওভাবে এটা চিন্তা কর করবেন। না, এটা আসলে উইথড্রল ফ্যাসিলিটি বলা উচিত। এই জন্য আসলেই এটাকে তাই, হ্যাঁ উইথড্রয়ালই এটা এক ধরনের। আমরা এই বিষয়ে একমত যে আসলে এটাকে না, কর এটা বলে। উইথড্রল না, কারণ আউফি বলছে যে আমি শুধু চার্জ দিতে পারবো, এবং কর দেওয়ার ক্ষেত্রে যদি আমি এডিশনাল যে কোনো বেনিফিট নিই দ্যাট উইল বি চার্জ ট্রিটেড করেন অ্যাজ 2%, ইন্টারেস্ট। 3%, আমি যদি ওটা এরকম হচ্ছে। বন্ধ রাখি সেটা তো একরকম বেনিফিট। আচ্ছা কিরকম বেনিফিট? কোনো বেনিফিটই নাই এখানে। আচ্ছা, আমি একটু এটা বোধহয় একটু আপনাদের দুজনের মধ্যে মধ্যস্থতা করে দিই। আসলে এই ইস্যুটা দীর্ঘদিনের ইস্যু, যে আমি যে কর বলছি, যদি তার ফান্ড আমি তাকে না দেই, তাহলে আমি কার ফান্ড দিব, কর দিব কার ফান্ড? ব্যাংক তো আসলে ব্যাংকের মালিকদের পর্ষণ তো খুবই কম। ব্যাংক আসলে মোদারাবার ভিত্তিতে সাহেবুল মাল থেকে ব্যবসা করার জন্য টাকা নেয়। তাহলে সাহেবুল মালের অনুমতি ব্যতি রেখে আমি কি তার ফান্ড কর দেওয়ার অধিকার রাখি? রাখি হ্যাঁ, না। আমি যদি তা না রাখি, তাহলে আমি যদি তার টাকা তাকে দিই, তাহলে আমি কেন কর বলবো? আমি তো ঋণ দিচ্ছি না তাকে, ইয়েস, তার আমি টাকা সেই দিচ্ছে। আলোচনা এটাই আমরা উপসংহারে আসতে পারি যে এটাকে আসলে কর না বলে অন্য কোনো ভাষা, উইথড্রল ফেডারেল বা ফ্যাসিলিটি, অন্য কোনো ভাষা উইথড্রয়াল বললে ফ্রম এটা আরো টিডিএ। ট্রান্সপারেন্ট হয়, আরো ট্রান্সপারেন্ট হয় এই আর কি। আচ্ছা, আমরা কি আর স্যার কন্টিনিউ করবো নাকি শেষ করবো? আরেকটা প্রশ্ন ছিল জি প্লিজ প্লিজ। স্যার। ওই ফরেন কারেন্সিতে লোন নিলে এখানে কি যে কোনো একটা এক্সচেঞ্জ রেট তো দেখা যায় যে এক একজনের এক এক রেট, 2-1 টাকা এদিক সেদিক হয়, তো সর্বোচ্চটা মানে যে কোনো একটা ধরার তো এখানে সুযোগ আছে, তাই না? এটা হলো ওই দিন আপনারা উভয় পক্ষ যে রেটে সম্মত হবেন সেটাই আপনার মার্কেট রেট। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক জি, আছে তাহলে। এটা তো আর আপনার, যেটা এটা তো ভেরি আর করতেই পারে। ধরেন হ্যাঁ আপনি হ্যাঁ সেটাই, আপনি এক্সচেঞ্জ যদি রেট তো আপনার এক্সচেঞ্জ রেট তো ভেরি ধরেন করবে। আমাদের এখানে যেমন একজন আছে, তিনি রেট একটু কম দেয়, বাট আপনার টাকাটা আপনার ডেস্কে এসে দিয়ে যায়, অথবা আপনার অ্যাকাউন্টে বললে আপনার অ্যাকাউন্টে জমা করে দেয়, তারপরে আপনার ডেস্ক থেকে এসে ডলারটা নিয়ে যায়, সে রেট একটু কম দিব। আবার আরেকজন আর আছে, তা সে রেট একটু বেশি দিবে, বাট ওখান থেকে যে আনতে হবে, অথবা সেখানে মাঝে মধ্যে টাকা কম হবে, মানে একটা আলাদা আলাদা একটা ঝুঁকি। জি জি বুঝতে পারছি। দেখা যায় আর সেখানে স্যার আমি যেটা বেশি না বিক্রি করে আমি কম রেট যে দিচ্ছে তার কাছে বিক্রি করতেছি। যেটা এর আগে বললেন যে রেটটা লক করা যাবে না, সেক্ষেত্রে কি এরকম করার সুযোগ আছে যে সাপোজ কেউ আমাকে 3,000 পাউন্ড দিছে ইউকে লন্ডন জি থেকে, জি এখন যেহেতু এক্সচেঞ্জ রেটটা কমে গেছে, তাকে যদি জি আমি ওই ভেঙে ভেঙে দেই, তার দেখা যাচ্ছে লস হচ্ছে। তো আমি যদি তাকে এভাবে বলি যে ঠিক আছে আমি আপনাকে বাংলাদেশে ওইটা পাউন্ডেই থাক, 3,000 পাউন্ড 3,000 পাউন্ড লসে মানে থাক, আমি আপনাকে বাংলাদেশে 4 লাখ টাকা দিচ্ছি, এটা 4 লাখ টাকা আপনাকে লোনে দিচ্ছি, তো সে পরে আবার আমাকে 4 লাখ টাকা বাংলাদেশে ফেরত দিল, আমি আবার তাকে 3,000 পাউন্ড লন্ডনে ফেরত দিলাম, এভাবে কি করা যাবে? আপনার এটা আমি ভালো বুঝতে পারি না, কেউ বুঝছেন? বুঝি না এটা। না স্যার, বুঝি নেই। আমি ভালো বুঝতে পারি না। আচ্ছা আর আমাদের আসলে আরেক আসলে আমি একটু শেষ করি, উপসংহার করি। আমাদের মূল কথা হলো যে রেট এবং এক্সচেঞ্জ, কাউন্টারবলি এক্সচেঞ্জ, এই দুইটার কোনোটাই বাকি রাখা যাবে না, এইটা হলো মূল কথা। আপনি যদি রেটটা ঠিক করে ফেলেন, কোনো একটা কাউন্টার ভ্যালু বাকি রাখেন, বৈধ না। আবার যদি রেটটা ঠিক করে ফেলেন, দুইটা কাউন্টার ভ্যালু বাকি রাখেন, বৈধ না। যেই দিন লেনদেন হচ্ছে সেই দিনই রেট ঠিক করতে হবে, সেই দিনই আপনাকে এটা কারেন্ট কাউন্টার ভ্যালুটা এক্সচেঞ্জ করতে হবে। এটা দেশে হোক বিদেশে হোক, আপনার ফিজিক্যাল হোক, কনস্ট্রাকটিভ হোক, অনলাইনে হোক, অথবা উপস্থিতিতে হোক, এটা হলো মূল কথা। এটার না, উপর তাহলে তাহলে স্যার যদি কেউ যদি মানে লোন নেয় ফরেন কারেন্সিতে, কিন্তু তার পক্ষে সাপোজ আমি রিয়েলে লোন নিলাম, বা আমি একটা আইফোন কিনলাম, মানে একটা ইন্টারন্যাশনাল পারচেস করলাম, যেটা আমার পক্ষে মানে ওই কারেন্সিতে ফেরত দেওয়া সম্ভব না, আমি ফেরত সম্ভব দেবো না। বাংলাদেশি টাকায়, সেক্ষেত্রে ইয়েস, তাহলে তাহলে মানে উপায়টা কি? এই ক্ষেত্রে এই যে আমরা এখানে কিন্তু একটা শর্ত গেছে, আপনারা দেখেন, এটা তো বোধহয় শেয়ার আছে, এখন আছে না? আপনারা দেখতে পাচ্ছেন না? জি জি, আছি দেখা স্যার। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে পরিষ্কার বলা আছে যে কেউ যদি তার ঋণের কিস্তি ভিন্ন মুদ্রায় দিতে চায়, দিতে পারবে। এটা দিতে পারবে, তো শর্ত কি বলেন তো? ওই দিনের স্পট রেটে দিতে হবে। স্পট রেটে হইতে হবে, এই আর কি। আপনি দিতে পারবেন, এতে কোনো সমস্যা তাহলে নেই। আমি যতবার যদি 4-5টা ইনস্টলমেন্টে দেই, 4-5টা রেটে দিবেই তো? আপনার 4-5টা না, এটা কেমনে বলবো? আপনি তো একটা কাউন্টার বেলে তো ইয়ে হয়ে গেছে, একটা একটা কাউন্টার বেলে তো ডেলিভারি হয়ে গেছে, সেটা হবে কেমনে? প্রশ্নই আসে না। না না, সাপোজ আপনি $5,000 নিছেন, ফেরত দিচ্ছেন এক জি হাজার জি ডলার করে 5 বারে, তাহলে তো জি, 5টা এক্সচেঞ্জ রেট হইতে পারে, যেহেতু না 5 না, বারে এটা হবে দিচ্ছেন। না। না না, এটা বৈধ হবে না তো, কি বলেন আপনি?
আপনার একটা কাউন্টার তো পুরোটাই হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে। তার মানে আরেকটা কাউন্টার বাকি আছে, আপনি কিস্তিতে দিচ্ছেন, হবে না? না না, প্রতি 1,000 করে নিলে 1,000ই দিতে হবে, আবার 1,000 নিলে আবার 1,000 দিতে হবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ 5,000 একবারে নিয়ে হ্যাঁ, 1,000 না, 1,000 করে দেওয়া যাবে না। ইয়েস ইয়েস, এটা হবে না, এটা হবে না। তাহলে আচ্ছা, আমরা আমরা আমার মনে হয়, আমরা আমরা 10 লাখ টাকা লোন নিয়ে কি আস্তে আস্তে দেই না? একসাথে তো সবসময় দেওয়া সম্ভব হয়ে, মানে বড় অ্যামাউন্ট নিলে তাহলে ফেরত দেওয়ার উপায়টা কি? স্যার আমার মনে হয় ওনার কোশ্চেনটা এরকম হবে যে এক আচ্ছা হাজার আচ্ছা, ডলার করে সে যদি ইনস্টলমেন্ট দেয়, তাহলে যেটা হবে কি প্রত্যেকটা ইনস্টলমেন্টের ক্ষেত্রে ওনাকে ডলারে কনসিডার করতে হবে এবং ওই ডলারটাই কনভার্সন করে করে টাকাতে যা আসবে সেটাই দিতে হবে। এটা আবার বলেন তো একটু। জি, আমি তো উনি যেটা বললে সেটাই বলতে চাইছিলাম, কারণ আচ্ছা আচ্ছা, দেখা একটু গেছে উনি, আবার একটু ক্লিয়ার করেন তো। আমি বলতে চাচ্ছি যে দেখা গেল যে একজন 5,000 ডলার আমাকে লোন দিছে, আমার পক্ষে পাঁচ ইয়েস, হাজার ডলারের যেই টাকাটা আসে এটা একবারে তাকে ফেরত দেওয়া সম্ভব না, আমার সময় লাগবে দিতে। আমি তো ধার নিছি সাপোজ ধরেন 6 মাসের জন্য। তো সেই আচ্ছা ক্ষেত্রে আমি যদি ইনস্টলমেন্টে দেই, সবসময় তো এক্সচেঞ্জ রেটটা সেম থাকবে না। আমি যেই পরিমাণ ইনস্টলমেন্ট তাকে পে করব ওইটার এগেইনস্টে ওই দিনের স্পট রেটটা ধরে সেটেলমেন্টটা করব, তাই না? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আমি আছে। সেটাই বলতে চাচ্ছি, কারণ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। যেমন আপনি বলতেছিলেন ইনস্টলমেন্টে দেওয়াই যাবে না, তাহলে তাহলে তো আমার না না না, মানে এটা যদি আমি বলে থাকি ভুল বলছি, কারণ এটা তো এখানে স্পষ্ট বলছে যে কেউ যদি তার ঋণের কিস্তি ভিন্ন মুদ্রায় দিতে চায় তাহলে ওই দিনের স্পট রেটে সেটা দিতে পাবে, এটা আছে তো এখানে, যেমন মুনাফার ঠিক কথা আছে। বলছে। থ্যাংক ইউ স্যার। জি, জি। স্যার আচ্ছা, আরেকটা আমরা কি ছোট্ট আর কোশ্চেন আমরা কি জানেন, আর সাড়ে আর দশটা একটু বেজে গেছে, কোশ্চেন আমার মনে কেমন হয় হয় বলতে চাইছিলেন স্যার, আউফি? আমরা কি আর কোশ্চেন আলোচনা করবো? যে কটা কোশ্চেন আছে আমরা আপনাদের দিয়ে দিব না, আমরা মনে হয় আর আলোচনা না করি, 1.5 ঘন্টা হয়ে গেছে তো। আর দিয়ে দিলেও আহ, চলে। স্যার স্যার একটাও যদি আলোচনা করেন, একটা যে কোনো কোশ্চেন ছিল একটা স্যার, স্যার। ছোট্ট আচ্ছা একটা আচ্ছা কোশ্চেন আচ্ছা, স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, স্যার দেখি। স্যার ব্যাংকে যে রেট দেওয়া হয় স্যার ক্লায়েন্টকে, সেটা স্যার একই দিনে আমরা দুজন কাস্টমারকে কি দুইটা ভিন্ন রেট দিতে পারি কিনা স্যার? পারবেন পারবেন, অবশ্যই পারবেন, যদি উভয় পক্ষ সম্মত হয় সেটাই রেট। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি। আচ্ছা, এখানে দেখেন কোশ্চেনগুলো আমরা গত বছর সিএসএ যেটা পরীক্ষা হলো, মানে এই যে গত পরীক্ষা যেটা হলো, সেখানে কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। আপনাদের আগে তো কোশ্চেনগুলো আমরা যখন পরীক্ষা দিছি কোশ্চেনগুলো ছিল ধরেন সবগুলা সেম মার্ক, কিন্তু এবারই প্রথম দেখলাম যে এক একটা কোশ্চেন এক এক ধরনের মার্ক ক্যারি করছে, কোনোটা 2 মার্কস, কোনোটা 2.5 মার্কস, কোনোটা 1 মার্ক। তো এই জন্য কোশ্চেনগুলোর প্যাটার্নও চেঞ্জ হয়েছে। এখন আগে ছিল শুধু ইংরেজিতে কোশ্চেন হতো, এখন আবার গত এই 2টা পরীক্ষা যাবত দেখতেছি যে কোশ্চেনগুলো ইংরেজি প্লাস আরবি দুই ভাষায় হচ্ছে, এবং বেশ কিছু সিনারিও বেস কোশ্চেন চলে আসছে। আমার মনে হয়েছে যে গত পরীক্ষা যেটা হলো এটা বেশ একটু টাফ হয়েছে। আপনারা কোশ্চেনের দিকে খুব মনোযোগ না দিয়ে স্ট্যান্ডার্ডটা ভালো করে রপ্ত করার চেষ্টা করেন, মানে আম, যাতে ঘুরাইয়া পেঁচাইয়া প্রশ্নটা করলেও আপনারা মূল বিষয়টা ধরতে পারেন, এটা আমার একটা অনুরোধ থাকবে আর কি। কারণ হুবহু কোশ্চেন এখন আর ওইভাবে আমি বিশেষ করে গত বছর বা গত পরীক্ষা যেটা হলো এখানে দেখলাম যে আগের মতো কোশ্চেন প্যাটার্নটা আর নাই। যাই হোক, আমরা যদি কোশ্চেন মানে স্ট্যান্ডার্ডের বক্তব্যগুলো ক্লিয়ার থাকি, সেন্সটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে প্রশ্ন যত ঘুরেই হোক আমরা বুঝতে পারবো। এটা প্রথম কি যে কোশ্চেন, সিএসএ কোশ্চেন নাকি সিপিএসএস এর কোশ্চেন? এই কোশ্চেনটা মানে গত পরীক্ষা যেটা হলো সিপিএস হয়েছে। সিপিএসএস এর। হ্যাঁ, স্ট্যান্ডার্ডের উপরেই তো কোশ্চেন অনেকটা, হ্যাঁ, দেখা যাচ্ছে সিএস এর কোশ্চেন আর সিপিএস এর কোশ্চেন, মানে ওই আইডিয়া তো বেসিক্যালি একই, স্ট্যান্ডার্ড। আইডিয়া তো একই, কোশ্চেনের প্যাটার্নটা একটু ভিন্ন। এবং সিপিএসএস এটা দেখলাম যে এক এক কোশ্চেনের ভ্যালু এক এক রকম। আচ্ছা, প্যারালাল পারচেজের কথা অবশ্যই। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন দেখেন, ইট ইজ পারমিসিবল ফর দ্য ইনস্টিটিউশন টু হ্যাজ এগেইনস্ট দ্য ফিউচার ডিভ্যালুয়েশন অফ দ্য কারেন্সি বাই রিকোর্স টু দ্য ফলোইং, নিচের যে কোনো উপায়ে হ্যাজ করতে পারবে কি না। দেখেন, টু এক্সিকিউট ব্যাক টু ব্যাক ইন্টারেস্ট ফ্রি লোনস ইউজিং ডিফারেন্ট কারেন্সিস উইদাউট রিসিভিং or giving any extra benefit provided these two loans are not contractually connected to এ each other. এটা এ হবে তাই না? এ এটা তো সবার কাছে ক্লিয়ার তাই না? জি। আচ্ছা, নেক্সটটা দেখেন, if an IFI gives and takes loans without interest in different currencies to has for currencies depreciation in the future, এটা কি হবে বলেন তো? এটা 1 বছর আসছিল অক্টোবর। বি বি বি। আর কেউ কিছু বলবেন নাকি সবাই একমত?
টেক্স লোন উইদাউট ইন্টারেস্ট। বি। দুইটা যদি আলাদা হয় তাহলে তো সমস্যা নেই স্যার। না, তাহলে এখানে অপশন কোনটা, আপনার চয়েস ও কোনটা? বি। তাহলে সি স্যার। সি। একজন বি বলছেন, আরেকজন সি। আর কেউ কিছু? আচ্ছা, এটার কারেক্ট আনসার হচ্ছে সি। সি ফর চায়না। কারণ এটা বলাই হয়েছে স্ট্যান্ডার্ডে, দেখবেন যে হেজ করার জন্য এই ধরনের যদি কেউ ইন্টারেস্ট ফ্রি লোন অ্যারেঞ্জ করে, এটা বৈধ হবে। তবে একটা চুক্তির সাথে আরেকটা চুক্তি লিঙ্ক করা যাবে না, মানে কন্ডিশনাল করা যাবে না। স্ট্যান্ডার্ডে আসছে কন্ডিশনাল করা যাবে না, আর এখানে প্রশ্ন উত্তরে আসছে লিঙ্ক করা যাবে না, একই কথা। এরকম একটু ভিন্ন ভাষায় ঘুরায় ফিরিয়ে দিবে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রেডিং ইন কারেন্সিজ মাস্ট বি ক্যারিড আউট ইন কমপ্লায়েন্স উইথ দ্য ফলোইং শরিয়া রুলিংস এন্ড দ্যাট মাস্ট বি অবজার্ভ ফর ট্রেডিং ইন কারেন্সিজ। দেখেন তো এখানে কোন অপশনটা সঠিক। আপনারা আছেন তো আমার সাথে নাকি? জি স্যার, জি স্যার। প্লিজ। আর সম্ভব, দাঁড়ান, আর সিটা কি লিখছে? দ্য কন্ট্রাকচুয়াল কন্টেন্ট কন্ডিশনাল অপশন ডিফারেন্ট ক্লজ রিগার্ডিং ডেলিভারি এ। অফ এ স্যার। কি হবে? অ্যাবসলিউটলি রাইট, এটা হচ্ছে এ। নেক্সট, এই দুইটা দিয়ে আমরা শেষ করি, অনেক রাত হয়ে গেছে। আমরা কোশ্চেনটা এখানে যে কয়টা কোশ্চেন আছে আপনাদের দিয়ে দিব না, আপনারা দেখেন। ট্রু আর ফলস, এগুলো আগে সিস্টেম ছিল। এবারে পরীক্ষায় আমি অবশ্য টোটাল প্রশ্নটা করতে পারি নাই, ইনভিজিলেটর ছিলাম। এরকম ট্রু ফলস আসছে কিনা আমি খেয়াল করি নাই, এদের মনে হয় আসে নাই। তারপর আপনার আইডিয়া ক্লিয়ারেন্সের জন্য, মানে একদম কতটুকু ক্লিয়ার সেটার জন্য এটা কাজে লাগবে। Informed concept for attorney and Sharia auditor should, for the purpose of verifying that transaction is Sharia compliant, ensure that. True, sir. 5 নাম্বার ট্রু। 4 নাম্বার স্যার। 4 নাম্বার, 4 নাম্বার ট্রু। ঠিক, অ্যাবসলিউটলি রাইট। পরে 5 নাম্বারে যান। স্যার আমরা তো সিএসসি ডিগ্রিটা দিয়ে দিলাম। একটা CSE in standard 1. ঠিক বলছেন, সিএসএ স্ট্যান্ডার্ড 1, ঠিক। স্যার আপনার পড়ানোটা অনেক ভালো স্যার, অনেক এখন ইজি লাগে। জি জি, নো আলহামদুলিল্লাহ, ডাউট। আলহামদুলিল্লাহ, স্যার আমি কিন্তু আলহামদুলিল্লাহ। সিআইবিএফপি তে আপনার ক্লাস করছি, লিগ্যাল ক্লাস করেছেন? ম্যাক্সিম, জি লিগ্যাল জি ম্যাক্সিম। জি জি, থ্যাংক ইউ। এখানে অনেক সহজ লাগছে স্যার, দুই জায়গায় সহজ অনেক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন তো তৌফিকও ছিল। আচ্ছা, গুড। হ্যাঁ, আপনার কণ্ঠটা একটু পরিচিত মনে হচ্ছে। জি জি জি। আপনার তো ছবি নাই, আমার তৌফিক ভাইয়ের তো ছবি আছে, আমি ছবি চিনতে নাই, পারছেন। আপনার দাঁড়িয়ে না, সামনের আমি দিকে বসছি স্যার, হ্যাঁ, সামনের দিকে বুঝতে পারছি, ফার্স্ট বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খুবই ভালো। এবং তৌফিককে পড়াই আর কি। হ্যাঁ, ওই যে আমার নাম্বার নিয়েছিলেন বোধহয় তৌফিক ভাই, তাই না? জি স্যার, জি তৌফিক স্যার। ছিল, হ্যাঁ। হ্যাঁ, আমি একদম ক্লিয়ারলি মনে করতে পারছি, স্যার রিকল। ওর ফোন ধরেন না, ও খুব ডিস্টার্বিং। না না, আলহামদুলিল্লাহ, ভালো, গুড বয়। আচ্ছা, থ্যাংক 5 ইউ। নাম্বার দিয়ে আমরা শেষ করি। আমার ওই যে মানে জি স্যার, স্যার আমরা আমাদেরকে দিয়ে দিন স্যার 5 হ্যাঁ, এটা দিয়ে নাম্বারটা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, প্লিজ। স্যার, মাইনুদ্দিন জাহাঙ্গীর বলছিলাম স্যার। হ্যাঁ, মানুদ্দিন ভাই, আপনি তো মানে সময় অনেক হয়ে গেছে বোধহয়, একটু ইয়ে মাইনুদ্দিন করুন। ভাই, স্যারের ক্লাস একটু বেশি বেশি রাখেন, স্যারের ক্লাস অনেক স্যার, সহজ লাগে এবং অনেক দারুণ লাগে। হ্যাঁ জি জি। এখন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন স্যার, 5 নাম্বার দিয়ে মনে হয় শেষ করি, তাই না জি আমরা স্যার, জি মানুদ্দিন ভাই? স্যার, জি স্যার। আচ্ছা, এটার আনসার কি হলো তাহলে, আপনারা কি ধরতে পারছেন? Sector of exchange, foreign currencies and future trade, the Sharia auditor should না, আমি একটু কমাইছি। of making the promises that the actual execution of the delivery and receipt of the country subject to the promises is deferred to the date of the specific execution of the contract. স্যার এটা ফলস হবে মনে হচ্ছে, এটা হ্যাঁ, বুঝতে পারিনি। বাকিরা বাকিরা বলেন। একজন ফলস বলছে। ফলসই হবে স্যার। জি, অ্যাবসলিউটলি রাইট। মাইনুদ্দিন ভাই কিন্তু এগুলোর মাস্টার, হ্যাঁ, ওনার এগুলো সব মুখস্থ। তো আপনারা স্যার, ওনার আমরা তো আপনাদের ছাত্র স্যার। না না, কি বলেন, আপনারা আমাদের ওস্তাদ।
না স্যার কি যে বলেন। মাইনুদ্দিন ভাই কিন্তু আমার আগে সিএসএ পাস করছে, আপনার এটা খবর যদি না আরে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। উনি আমাদের মাশাআল্লাহ উস্তাদ। মাশাআল্লাহ, আমি মুমতাজ। আমি সিপা নিয়ে ব্যস্ত ছিলাম, সিএসএ পরীক্ষাটা দেই নাই আসলে, দিছি অনেক দেরি করে। তো মাইনুদ্দিন ভাই ইন দ্য মিন টাইম পাস করে অনেক মাস্টারি টাস্টারি করছে, আমি পাস না করেও মাস্টারি করছি। কারণ স্যার আপনাদের যে পার্সোনাল নোটবুকটা আছে না, ওটা আমাদেরকে দিয়ে তাহলে খুব সহজ হচ্ছে। স্যার অদ্ভুত স্যার, আপনার ধন্যবাদ আপনাদেরকে। তো আমি মনে পড়ানোর হয় ক্ষমতাটা অদ্ভুত স্যার, আল্লাহ আপনাকে অনেক উত্তম আলহামদুলিল্লাহ। জায়গায় দেখছেন। তো আমি মনে হয় শেষ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ভালোই পার্টিসিপেট জাযাকাল্লাহ। করেছেন এবং প্রশ্নের উত্তর ভালোই দিচ্ছেন।